তো কোথায় গেল? হ্যাঁ 22.8 আছে আর পরেরটা আছে 12.1। আচ্ছা এটা আমি পরে বলি, কারণ মাঝখান থেকে শুরু হচ্ছে খাপছাড় হয়ে যাচ্ছে, এক ধার থেকে শুরু করছি, ঠিক আছে? প্রথমে কি আছে? ইনস্ট্রুমেন্ট আছে, মিন ডেইলি টেম্পারেচার। তোদের পরীক্ষাতে যদি থার্মোমিটার পড়ে, পরীক্ষায় বলে দেবে কোনটা পড়ছে, থার্মোমিটার নাকি হচ্ছে হাইগ্রোমিটার বা ব্যারোমিটার। রেন গজ পড়বে না। এই তিনটের মধ্যে তিনটে ব্যাচে ধর তিনটে আলাদা আলাদা পড়লো। এবার থার্মোমিটারে কি চাইছে সেটা ওখানে মেনশন থাকবে, মিন অ্যাভারেজ টেম্পারেচার বা মিন টেম্পারেচার নাকি হচ্ছে টেম্পারেচার রেঞ্জ। হ্যাঁ, যদি ধর মিন টেম্পারেচার বলে, অ্যাভারেজ টেম্পারেচার বা মিন টেম্পারেচার বলে, তাহলে কি করবি, এরকম টেবিল বানাচ্ছিস, হেডিং দিচ্ছিস, টেবিল বানাচ্ছিস, ফিল্ড বুক বলে লিখছিস, লেখার পর অবজারভেশন নাম্বার 3টেই আমি এখানে করেছি, তোরা জিজ্ঞাসা করবি, যদিও বলে দিয়েছিল যে একবার অবজারভেশন হবে, তাও জিজ্ঞাসা করবি অবজারভেশন একবার নেব না 3বার নেব। নিয়ে 1 নম্বর দিলি, দেওয়ার পরে ম্যাক্সিমাম টেম্পারেচার, এখানে তো আমি ইনস্ট্রুমেন্ট দেখাতে পাচ্ছি না, তার জন্য ছবি একটা তুলেছি। আমি জাস্ট তুললাম ছবি, যারা ছবিগুলো ওপেন হতে দে। দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা এটা হচ্ছে মিন, মিনিমাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম, এটা হচ্ছে ইউ ফ্রেম। ইনস্ট্রুমেন্টের ইনফরমেশন গুলো একটুখানি পড়ে যাস, ভাই ভাই জিজ্ঞাসা করতে পারে। জেনারেলি যেটা হয় সেটা হচ্ছে কি, আই ইন্ডেক্সে যেটা, সেটা নিচটা দেখতে হয়। তোরা দেখবি যে পারদের গায়ে ওখানে লাগানো আছে। হ্যাঁ, এটা হচ্ছে মিনিমাম। মিনিমামটা হচ্ছে ওপর থেকে নিচের দিকে বাড়ে বা ওপর দিকে কমছে। এই যে এখানটাতে 0 দেখতে পাচ্ছিস, 0, উপরে গুলো কিন্তু মাইনাসে হচ্ছে, কমছে, নিচের দিকে প্লাস হচ্ছে। তাহলে এখানে ওপর থেকে নিচের দিকে বাড়ছে, মানে হচ্ছে এটা কত, 20 আর এটা 30, তাহলে এটা 29 হবে। 29 পুরোপুরি নয়, 29.5, দেখ মাঝামাঝি গেছে, দেখা যাচ্ছে 29 থেকে একটু বেশি আছে, 30-এর একটু ওপরে আছে, তাহলে 29.5 ডিগ্রি সেলসিয়াস। এখানে দুটো ইউনিট আছে, ডিগ্রি সি আর ডিগ্রি এফ। ডিগ্রি সি তেই জেনারেলি পড়ে। তাহলে লিখলি যে 29.5, আর ম্যাক্সিমাম কোনটা, আমি পারদের জাস্ট ওপরটা দেখছি, এটাও ওই 29.5। যেহেতু ঘরের মধ্যে আছে তাই ডিফারেন্সিয়েশন খুব একটা বেশি হয়নি। 29.5, এটা তোরা দেখবি যে ওখানে গিয়ে চেঞ্জ হয়েছে। তাহলে এই যে ভ্যালুটা, এবার যদি 3বার নিতে বলে তাহলে একবার 29.5 নিচ্ছিস, একবার 29 নিচ্ছিস, তো যেটা চোখে দেখবি। তো আমি বলবো যে 3বারই সেম নেওয়া ভালো, তাতে করে আবার অ্যাভারেজটা ক্যালকুলেশন করতে হবে না। বুঝে যাচ্ছে? এবার তুই যদি মনে করিস যে তুই 3বার আলাদা আলাদা করে দেখাবি, অ্যাভারেজ করবি, তো কর, সেটা তোর এখানে টেবিল থাকবে, টেবিলের মধ্যে টেবিলটা তোকে করতে হবে, করে দেবে না। এখানটাতে লিখলি 29.5। এবার কি হলো, পয়েন্ট নিচ্ছে না কেন? একবার এক একটা সমস্যা করে। এটা হচ্ছে 29.5। এবার
দুটো 29.5 নিলে আমি অ্যাভারেজ কত করব? 29.5 করব। এবার দুটো এক থাকে না, এটা ধরে নে ওখানে গিয়ে ধর পাচ্ছিস ধর 31 তুই যেটা নিবি তার সঙ্গে প্লাস মাইনাস 2 ডিগ্রি করে ওরা মানে ওদের যা হিসাব তার সঙ্গে প্লাস মাইনাস 2 যদি আলাদা হয় তাহলে কিন্তু তুই নাম্বার ফুল নাম্বার পাবি। ধর তুই নিয়েছিস 31 কিন্তু ওদের মেজারমেন্টে এসছে 28, তাহলে কিন্তু তোর নাম্বার কাটবে, কারণ ওরাও তো রিডিং নিয়ে রাখবে 28 ডিগ্রি সি। এবার তোর যদি ধর আসে মানে তুই যদি রিডিং এ লিখিস 30 বা হচ্ছে 27 তাহলে নাম্বার পাবি, ফুল নাম্বার পাবি। বোঝা গেল কি বলছি? এবার এইটা যে আমি পেলাম এখানে ক্যালকুলেশন করে দেখাতে হবে। ক্যালকুলেশন ম্যাক্সিমাম, আমি এখানে শর্টে লিখি, তোরা ফুল ফরম্যাটে লিখবি। ম্যাক্সিমাম টেম্পারেচার হচ্ছে 31 ডিগ্রি সি, এখানে ডিগ্রি সি আমি লিখতে পারছি না। মিনিমাম নিচের লাইনে লিখছিস অবশ্যই, মিনিমাম টেম্পারেচার 29.5 ডিগ্রি সি, তাহলে অ্যাভারেজ টেম্পারেচার কত? অ্যাভারেজ টেম্পারেচার সমান ফর্মুলা লিখতে হবে, ম্যাক্সিমাম টেম্পারেচার প্লাস মিনিমাম টেম্পারেচার ডিভাইডেড বাই 2, ফর্মুলা লিখতে হবে কিন্তু। এবার ম্যাক্সিমাম কত? 31 প্লাস 29.5 ডিগ্রি সি, ব্র্যাকেট দিয়ে ডিগ্রি সি লিখবি, নিচের লাইনে লিখবি বাই 2, করলে কত হচ্ছে? (31 plus 29.5 equal to divided by 2) 30.25 30.25 ডিগ্রি সি। ব্যাস এইটুকু লিখে জাস্ট বক্স করে দে, মানে এটা যে আনসার তোর সেটা লেখ বা লিখতে পারিস। দ্য অ্যাভারেজ temperature is 30.25 ডিগ্রি সি। হয়ে গেল। এবার যদি চায় যে ক্যালকুলেশন ফর অ্যাভারেজ বা মিন টেম্পারেচার, এবার ধর তোর থেকে চাইলো যে temperature range of the temperature, তাহলে লিখছিস ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম টেম্পারেচার। আমার এখানে জায়গা নেই, আমি পাশাপাশি করে দিচ্ছি। কত? 31 ডিগ্রি সি, এগুলো লিখবি 29.5 ডিগ্রি সি ইকুয়াল টু 1.5 ডিগ্রি সি। তারপরে লেখ the range of the temperature is 1.5 ডিগ্রি সি। ঠিক আছে, তাহলে এখানেও তুই লেখ, আর এটা হবে কত? 30.25 পয়েন্ট। এটা হচ্ছে যেটা আসবে, আমি এখানে দুটো একসাথে করছি বলে তোরাও যে দুটো করবি তা নয়, যেটা আসবে ঠিক সেটা করবি। এখানে অ্যাভারেজ আসলে অ্যাভারেজ করছিস বা মিন করছিস, যদি রেঞ্জ হয় তাহলে অ্যাভারেজ করা দরকার নেই, রেঞ্জ করে দিচ্ছিস। টেম্পারেচার রেঞ্জ 1.5
রিমার্কসে কিছু লেখার দরকার নেই। যদি 3 বার চাই তাহলে 3 বার 1 2 3 করছি, সেখানে মিন ভ্যালু বা মিন করে এই তিনটেকে যোগ করে তাকে 3 দিয়ে ভাগ করে ম্যাক্সিমামের অ্যাভারেজ হলো, তিনটেকে যোগ করে 3 দিয়ে ভাগ করে মিনিমামের অ্যাভারেজ হলো, তারপর ম্যাক্সিমাম অ্যাভারেজ মাইনাস মিনিমাম অ্যাভারেজ করলে রেঞ্জ হবে, ম্যাক্সিমাম অ্যাভারেজ প্লাস মিনিমাম অ্যাভারেজ বাই 2 করলে হচ্ছে টেম্পারেচার অ্যাভারেজ হচ্ছে। ক্লিয়ার? এখান থেকে আর কারো জানার আছে কিছু? পরেরটাই যাব। না ম্যাম। আর কেউ? না ম্যাম। নেক্সট, মেজারমেন্ট অফ রিলেটিভ হিউমিডিটি। টেবিল বানাচ্ছিস, এখানেও ঠিক সেম, কটা অবজারভেশনের উপর নির্ভর করছে ডেটাটা। এখানে আবার আমরা চলে যাচ্ছি, এটা গেল থার্মোমিটার, হাইগ্রোমিটার। এই যে এটা হচ্ছে ড্রাই বাল্ব টেম্পারেচার আর এটা হচ্ছে ওয়েট বাল্ব টেম্পারেচার। এটা ভালো করে দেখা যাচ্ছে না, এটা ডিগ্রি সি, এটা হচ্ছে ডিগ্রি এফ, এদিকটাও ঠিক ডিগ্রি সি ডিগ্রি এফ। ডিগ্রি সিতে জেনারেলি চায়। এটাকে জাস্ট আমি বড় করে একটু দেখিয়েছি পাশের ছবিটাতে, দেখা যাচ্ছে। এটা হচ্ছে ড্রাই বাল্ব, কততে নামছে মানে কত পর্যন্ত উঠেছে। কি বলেছিলাম যে এটা হচ্ছে হাইগ্রোমেট্রিক চার্ট, যেটা কালকে তোদের কলেজে দেখালাম, সেটাই এটা পিডিএফ। এটা বইটা দেবে, চার্টটা দেবে, তোরা উল্টাবি, রিলেটিভ হিউমিডিটির দিকটা দেখবি। হলো রিলেটিভ হিউমিডিটি, এই দিকটা দেখ, ড্রাই বাল্ব টেম্পারেচার আছে, কারসার দেখা যাচ্ছে সুরজিৎ? ড্রাই বাল্ব টেম্পারেচার, আর এদিকটাতে হচ্ছে ওয়েট বাল্ব টেম্পারেচার। হ্যাঁ, এবার তাহলে আমি একটু ছবিতে যাচ্ছি। এখানে ড্রাই বাল্বে কত আছে? আচ্ছা, আর একটা জিনিস একটু দেখাই। এখানে দেখ 0.2 করে করে চেঞ্জ হয়েছে কিন্তু। হ্যাঁ, দেখ 0.2 করে করে চেঞ্জ, দেখ 12, 10, 12.0, 12.2, 12.4, 12.6, এটাও ঠিক তাই, 22.0, 22.2, 22.4, 22.6, 0.2 করে করে চেঞ্জ হচ্ছে। তাই 12.5 বা 24.5 এরকম নিতে পারবি না। হ্যাঁ, এখানে যেরকম দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে ওপরের দিকে, এটা ওপরের দিকে দুটোই বাড়বে, প্রত্যেক একটা দাগ মানে হচ্ছে কি 1 ডিগ্রি করে। এটা 29 থেকে বেশ কিছুটা ওপরে আছে। 30 প্রায় কাছাকাছি, তাহলে আমরা 8 ধরতেই পারি, 29.8 ধরতেই পারি, হয় 29.2, নাহলে 4, নাহলে 6, নাহলে 8, তাহলে 29.8 আমরা ধরতেই পারি। শুনতে পেয়েছিস? বা 6, আর এটা হচ্ছে, এটা 29 একটু বেশি, 29.2 ধরি। রেসপন্স কর। তো সেই ক্ষেত্রে আমরা ড্রাই বাল্বে লিখতে পারি 29.8, আর ওয়েট বাল্বে হচ্ছে কি ডান দিকেরটা ওয়েট বাল্ব থাকে। হ্যাঁ, এদিকটাতে হচ্ছে বক্সটা থাকছে, তার সঙ্গে কাপড় দিয়ে অ্যাটাচমেন্ট, সেটা হচ্ছে ওয়েট বাল্ব, আর যেটা হচ্ছে নর্মাল থাকছে, শুধু থাকছে, এটা হচ্ছে ড্রাই বাল্ব। 29.2 বললাম, তাই তো? এটা এবার এই দুটো ভ্যালুকে আমাদেরকে টেবিলের মধ্যে দেখতে হবে। ড্রাই বাল্ব হচ্ছে 29.8 আর 29.2।
29.8 এখানে এখনো আসেনি ড্রাই বাল্ব, হ্যাঁ, তাহলে আমাকে পাতা উল্টে যেতে হবে। 29.8 এখানে পেয়েছি আমি, দেখা যাচ্ছে এই যে। হ্যাঁ কিন্তু ড্রাই বাল্ব আসলে ওয়েট বাল্ব আমি পাইনি এখনো পর্যন্ত। ওয়েট বাল্ব এসছে হচ্ছে 13.8, 29.2 পর্যন্ত আমাকে যেতে হবে। 29.2, 19 এসছে, 21 এলো, 25, এই যে এখানে 29.2 এসছে, হ্যাঁ, কিন্তু এদিকে আবার 32 চলে এসছে। তাহলে আমাকে আর একটু সামনের দিকে এগোতে হবে। আবার সামনে এগোলে এটা পাচ্ছি কি? হ্যাঁ, পেয়েছি। এ দেখ 29.8 এখানে পাচ্ছি, হ্যাঁ, আর 29.2 আমি এখানে পাচ্ছি, দেখা যাচ্ছে। তাহলে 29.8 বরাবর এগোবো কতটা পর্যন্ত? 29.2 পর্যন্ত। এই যে 95, এটা হচ্ছে আমার রিলেটিভ হিউমিডিটি। হ্যাঁ, স্রেফ আমি এটা এখানে বসিয়ে দেব 95%, 95%। ঠিক আছে, যেহেতু আমি পার্সেন্টেজ দিয়ে রেখেছি তাই আর কিছু লেখার দরকার নেই, জাস্ট 95%, এইটুকুই কাজ, আর কিছুই নয়। আর অবজারভেশন যদি 3 বার নিস তাহলে এটার অ্যাভারেজ করবি, এটার অ্যাভারেজ করবি, মানে হচ্ছে ড্রাই বাল্বের অ্যাভারেজ করছিস, 3টে যোগ করে 3 দিয়ে ভাগ, ওয়েট বাল্বের ভ্যালু 3টে যোগ করে 3 দিয়ে ভাগ করে অ্যাভারেজ করছিস। এবার অ্যাভারেজ গুলোকে নিয়ে, অ্যাভারেজে ড্রাই বাল্ব আর ওয়েট বাল্ব পাচ্ছিস, সেই ভ্যালুটাকে নিয়ে জাস্ট হাইগ্রোমেট্রিক টেবিলের মধ্যে, এটা 1000 MB, হ্যাঁ 1000 MB, সেই টেবিলের মধ্যে দেখছিস, দেখে ভ্যালুটা বসিয়ে দিচ্ছিস আর নিচে লিখে দিচ্ছিস যে যেহেতু হচ্ছে ড্রাই বাল্ব টেম্পারেচার এবং ওয়েট বাল্ব টেম্পারেচারের ভ্যালু হচ্ছে এত, হাইগ্রোমেট্রিক টেবিলের সাহায্যে আমরা এর রিলেটিভ হিউমিডিটি পাচ্ছি এত পার্সেন্টেজ। ব্যাস এইটুকু লিখে দেওয়া, আর কিচ্ছু কাজ নেই। ম্যাম বলছি প্রত্যেকটা দেখাতে হবে ক্যালকুলেশন? হ্যাঁ, ক্যালকুলেশন দেখাবি না? আর এখানে ক্যালকুলেশন তো দেখার নেই, যদি 3টে নিয়ে করিস তাহলে ক্যালকুলেশন দেখাবি, না হলে দরকার নেই। ঠিক আছে? আচ্ছা, এবার আসছে তোর এয়ার প্রেসার। এয়ার প্রেসার এখানে আমি ইনস্ট্রুমেন্ট দেখাতে পারবো না, ইনস্ট্রুমেন্টটা হচ্ছে কলেজে দেখতে হবে অথবা ভিডিওটা দেখে নিতে হবে। ক্যালকুলেশনটা আমি দেখাচ্ছি। ক্যালকুলেশন এখানেও ঠিক একই বিষয়। যদি 3 বার অবজারভেশন বলে তাহলে 3 বার নিতে হবে মেন স্কেল, 3 বার হচ্ছে লিস্ট কাউন্ট হচ্ছে একবারই লিখবি। হ্যাঁ, পয়েন্ট কত করে ছিল বলতো আমাদের লিস্ট কাউন্ট? 0.2 করে না 0.1 করে? 0.2 সেমি ছিল, সেমিতে দেখবো আমরা। হ্যাঁ, 0.2 সেমি ছিল নয় নাকি 0.1 সেমি ছিল? 0.1 সেমি ছিল, 10 ঘর ছিল না, ছোট ছোট দাগ, আর মনে আছে? 0.1 সেমি, এইগুলো হচ্ছে সেমি। মেন স্কেলে কটা দাগ ছিল? 76, 77 এর মধ্যে কটা দাগ ছিল? ডান দিকেরটা মনে পড়ছে? ক ঘর? ও আচ্ছা আচ্ছা, তোরা তো ছিলিসই না, আমিও ভুলে গেছি। যাই হোক, রিডিং মেন স্কেলের রিডিং নিচ্ছিস, নেওয়ার পরে হচ্ছে লিস্ট কাউন্ট হচ্ছে 0.1 সেমি ছিল। প্রিয়াঙ্কা ছিলিস তো। এবার নাম্বার অফ ভার্নিয়ার ডিভিশন, কত নম্বর দাগে হচ্ছে ভার্নিয়ার স্কেল কোয়েনসাইড করছে মেন স্কেলের সাথে, সেটা লিখছিস। লেখার পরে ভার্নিয়ার কনস্ট্যান্ট বার করছিস। আমি একটা এক্সাম্পল এখানে দেখাচ্ছি, আমার কাছে করা আছে, সেটাতেই আমি দেখাচ্ছি। একটা এক্সাম্পল করা আছে,
ক্যালকুলেশনটা ফুল দেখাবো। হ্যাঁ, ফুল তোরা দেখাবি। মানে দুটো স্টেপে ক্যালকুলেশন। হাইগ্রোমেট্রিক টেবিল আর দরকার নেই তো, বন্ধ করে দিই এটা। হ্যাঁ ম্যাম। হাইগ্রোমেট্রিক টেবিল দেখা বুঝেছিস তো? হ্যাঁ ম্যাম বুঝেছি। চুপ করে থাকলে কিন্তু আমার মানে আনলিমিটেড নেট, আমার অসুবিধা নেই, তাড়াতাড়ি এগোতে পারবো তাহলে বললে, রেসপন্স করলে। এখানে ক্যালকুলেশনটা আমি দেখিয়েছি। ভার্নিয়ার ধর ডিভিশন বেরোলো 12, এখানে বেরিয়েছিল 12 নম্বর দাগে হচ্ছে ভার্নিয়ার স্কেল কোয়েনসাইড করছে। এবার লিস্ট কাউন্ট ছিল হচ্ছে 0.1 সেমি। ভার্নিয়ার কনস্ট্যান্ট, ওখানে আমাদের নাম্বার অফ ভার্নিয়ার ডিভিশন ছিল 20। ঠিক আছে, এখানে একটা জিনিস টেবিলের মধ্যে করা হয়নি, নাম্বার অফ ভার্নিয়ার ডিভিশন। হ্যাঁ আছে তো, নাম্বার অফ ভার্নিয়ার ডিভিশন 20 ছিল, 20টা দাগ ছিল, 10টা নয় 20টা দাগ ছিল। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট আমরা কি করে পাবো? মেন স্কেল রিডিং বার করলি, ওখান থেকে লিস্ট কাউন্ট অফ দ্য মেন স্কেল, মেন স্কেলে কটা দাগ আছে সেটা কাউন্ট করে নিলি 10টা, তাহলে একটা মানে কত? 0.1 সেমি। নাম্বার অফ ভার্নিয়ার ডিভিশন, ভার্নিয়ার ডিভিশন কটা ছিল? 20টা ভার্নিয়ার ডিভিশন ছিল। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্টের ভ্যালু কি ছিল, মানে ফর্মুলা ডি বাই এন। ডি বাই এন করলে কত হচ্ছে আমাদের? ডি কত? 0.1, মানে 0.1 ডিভাইডেড বাই 20 করলে আমাদের বেরোচ্ছে 0.005, তাই তো হচ্ছে 0.1, দেখে নে 0.005 হচ্ছে। ঠিক আছে, 0.005, এটা হচ্ছে আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট বেরোলো। এবার ভার্নিয়ার রিডিং, এখানটা আর একটা কলাম হবে ভার্নিয়ার রিডিং। কোথায় গেল? ভার্নিয়ার স্কেল রিডিং একটা হবে, লাভ নেই। গন্ডগোল হয়ে গেল।
কোথায় করলাম কাজটা? ভার্নিয়ার কনস্ট্যান্ট আর একটা হবে ভার্নিয়ার স্কেল। এটা ধর 1 লিখছিস, এটা হচ্ছে মেন স্কেল রিডিং কিছু একটা ছিল, ওটা আগেটা দেখে লিখছি। 0.1 নাম্বার অফ ডিভিশন হচ্ছে 20, ভার্নিয়ার স্কেল তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে d/n ফর্মুলাটা লিখে দিচ্ছিস, VC ইকুয়াল টু d/n, d হচ্ছে 0.1 বাই 20, তার মানে হচ্ছে কি 0.005। এবার ভার্নিয়ার স্কেল হচ্ছে কত? ভার্নিয়ার স্কেলের ফর্মুলা ভার্নিয়ার কনস্ট্যান্ট ইনটু নাম্বার অফ ভার্নিয়ার ডিভিশন। না, এখানটা 20 হবে না, 20 হচ্ছে টোটাল ভার্নিয়ার ডিভিশন। তোর কত নম্বর দাগে মিশেছে, ধর 12 নম্বর দাগে মিশেছে। টোটাল নাম্বার অফ ভার্নিয়ার ডিভিশন ছিল হচ্ছে 20, তার মধ্যে কত নম্বর ঘরে মিশেছে? 12 নম্বর ঘরে মিশেছে ধরে নিচ্ছি। এবার ভার্নিয়ার স্কেল মানে হচ্ছে কি 0.005 ইন্টু 12, কত হবে? 12 5 60, মানে 0.06। এই হচ্ছে তোর ভার্নিয়ার স্কেল হলো। এবার টোটাল স্কেল মানে হচ্ছে কি মেন স্কেল প্লাস ভার্নিয়ার স্কেল। আচ্ছা, যে ডেটাটা আমরা ধরে কাজ করছি সেটা ধরেই বলি। এখানে কত হয়েছে? এখানে ধরে নিচ্ছি যে ভার্নিয়ার স্কেল রিডিং আমরা পেয়েছি, মানে টোটাল রিডিং আর কি পেয়েছি, এটা ভার্নিয়ার স্কেল রিডিং হবে না, টোটাল রিডিং হবে 75.4। মেন স্কেল মানে হচ্ছে 75.4 আর 75.4 প্লাস 0.060 সমান কত হচ্ছে? 75.460। এই হচ্ছে আমার টোটাল স্কেল বা হাইট অফ দা মার্কারি। ঠিক আছে, আমি এটা ক্যালকুলেশন পার্ট দেখাচ্ছি, ইনস্ট্রুমেন্ট পার্ট দেখাচ্ছি না। কিন্তু ইনস্ট্রুমেন্ট পার্ট দেখতে হলে আবারও বলছি, হয় কলেজে দেখ, না হলে ভিডিও দেখ। ঠিক আছে, ক্যালকুলেশনটা কি বোঝা গেল? রিপিট করব? হ্যাঁ ম্যাম, কিছু বুঝতে পারিনি। লিস্ট কাউন্টটা ইনস্ট্রুমেন্ট থেকেই দেখতে পাচ্ছিস। আসলে ইনস্ট্রুমেন্ট না দেখালে হবে না, মেন স্কেল ওখান থেকে পাচ্ছিস, লিস্ট কাউন্ট কটা ওখান থেকেই পাচ্ছিস, কত নম্বর ঘরে মিশেছে
সেটাও হচ্ছে ওখান থেকেই তোকে কাউন্ট করতে হবে। ভার্নিয়ার কনস্ট্যান্টের ফর্মুলা আগে দেখেছিলিস, কি ছিল বলতো? ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে d/n, তাই তো? লিস্ট কাউন্ট অফ দ্য মেন স্কেল, নাম্বার অফ ভার্নিয়ার ডিভিশন। তাহলে এখানে d মানে কত? 0.1, নাম্বার অফ ভার্নিয়ার ডিভিশন হচ্ছে 20, সেখান থেকে তুই পেলি কত? 0.005। ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে একদম শেষ স্টেপটাই ছিল কত নম্বর ঘরে কোয়েনসাইড করছে, ভার্নিয়ার স্কেলটা মেন স্কেলের সাথে কত নম্বর ঘরে কোয়েনসাইড করছে। তার ফর্মুলা কি ছিল? ভার্নিয়ার স্কেল রিডিং বাই ভার্নিয়ার কনস্ট্যান্ট, ছিল না? coinciding point, number of vernier scale reading divided by vernier constant, এটাই ছিল তো? এবার তুই এখানে কোয়েনসাইডিং পয়েন্ট জানিস কত? তোর 12 সমান ভার্নিয়ার স্কেল রিডিং ও তুই জানিস না, ভার্নিয়ার স্কেল রিডিং তুই জানিস না, ভার্নিয়ার স্কেল রিডিং তুই জানিস না, কিন্তু ভার্নিয়ার কনস্ট্যান্ট তুই জানিস। সেটা কত বেরিয়েছে? 0.06, ঠিক আছে? তাহলে ভার্নিয়ার স্কেল রিডিং কত? এটা তো নিচে থাকবে, VSR এর নিচে থাকবে তো, ভার্নিয়ার স্কেল রিডিং এর তলে এটা থাকছে। তাহলে ভার্নিয়ার স্কেল রিডিং মানে কি? এটা ইনটু এটা করতে হবে না, এটা কত গেল? 0.005। এইটা ইনটু এটা করতে হবে, 12 ইনটু 0.005 করতে হবে। তাহলে ভার্নিয়ার স্কেল রিডিং কত বেরোচ্ছে? 0.060 অত সেন্টিমিটার। সেটাই আমি লিখেছি কিন্তু, ভার্নিয়ার স্কেল রিডিং ইকুয়াল টু 12 ইন্টু 0.005 সেমি ইকুয়াল টু 0.060 সেমি, তাই তো লিখেছি? তাই তো লিখেছি এখানে। একটু তাড়াতাড়ি রেসপন্স কর। এবার টোটাল স্কেল রিডিং বা এটাই হচ্ছে হাইট অফ দ্য মার্কারি, সেটা কত? মেন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং, জাস্ট যোগ করে দিতে হবে, যোগ করে এটা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবার ক্যালকুলেশনে চলে যাচ্ছি। কি আমাদের বার করতে হবে? আমাদের বার করতে হবে এয়ার প্রেসার। এয়ার প্রেসারের ফর্মুলা কি? HPG। H হচ্ছে হাইট অফ দ্য মার্কারি, P হচ্ছে ডেনসিটি, মার্কারির ডেনসিটি, G হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। হয়েছে? আমি এখান থেকে বলে দিচ্ছি, শুনে নে শুধু, দেখা যাচ্ছে? হাইট অফ দ্য মার্কারি জায়গা হাইট অফ দ্য মার্কারি বসিয়ে দে। এয়ার রেসপন্সটা করলে ভালো লাগে, বুঝতে পারা যায়, কিন্তু বলে বলে HPG মানে হচ্ছে হাইট অফ দ্য, এগুলো অ্যাব্রিভিয়েশন লিখে দিতে হবে। হাইট অফ দ্য মার্কারি, P ফর হচ্ছে ডেনসিটি অফ দ্য মার্কারি, আর G হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। আর হাইট অফ দ্য মার্কারি কত পেয়েছি আমরা? 75.460 ইনটু, কিছু নেই মানে হচ্ছে ওটা ইনটু, P এর ভ্যালু কত? 13.596 ডাইন, 13.596
596 ইন্টু গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের ভ্যালু কত 960.6 9 পার সেমি স্কোয়ার। এবার সব কটাকে গুণ করতে হবে, গুণ করত তাড়াতাড়ি। করছিস কেউ? ম্যাম করছি। অনন্যা আছিস না বেরিয়ে গেছিস? আছি ম্যাম। কথা বলছিস না কেন? আর তো কেউ কথা বলে না। এই এটা আমি 60 লিখেছি, এটা 80 হবে। বল। করছিস না করবো? করছি ম্যাম। অনেক বড় একটা হোক না, যা এসছে তাই বল। 10060.649 কত? 649 এত ডাইন আর সেমি স্কোয়ার। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে টেন টু দি পাওয়ার 6 ডাইন মানে হচ্ছে বার, এক বার। হ্যাঁ, 10 টু দি পাওয়ার 6 ডাইন মানে হচ্ছে কি এক বার। এটা দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে। হ্যাঁ, 10 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে কি একের পরে 6টা শূন্য। ক ঘর? তাহলে আমাদেরকে বাঁ দিকে আসতে হবে। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর। ঠিক আছে, ক্যালকুলেটর ধরার দরকার নেই। 1.00605069 না 649 কি করলাম বুঝেছিস? অত বার হলো। ডাইন সেমি স্কোয়ার পার সেমি স্কোয়ার থেকে আমরা বারে গেলাম কি করে? 10 টু দি পাওয়ার 6 ডাইন পার সেমি স্কোয়ার মানে হচ্ছে কি এক বার। তাহলে এই সংখ্যাটাকে 10 টু দি পাওয়ার 6 দিয়ে ভাগ করলাম, করে তাকে বারে কনভার্ট করলাম। ঠিক আছে? আচ্ছা, বার নিয়ে তো আমাদের হবে না, আমাদের মিলিবারে নিতে হবে। এবার বার থেকে মিলিবারে যেতে গেলে আমাদেরকে বার মানে হচ্ছে তুলনামূলক বড়, মিলিবার মানে তুলনামূলক ছোট। এবার বড় থেকে ছোট থেকে যেটা হলো আমাদেরকে গুণ করতে হবে। হ্যাঁ, এক মিলিবার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 3 মানে 10 কিউব বার। এবার বার থেকে মিলিবারে যেতে আমাদের তার মানে 10 কিউব দিয়ে গুণ করতে হবে ইন্টু 10 টু দি পাওয়ার 3 মানে 10 কিউব, এত মিলিবার বা এমবি। কি লিখলাম বুঝলি? অনন্যা বুঝেছিস? আরেকবার বলুন না। বার থেকে মিলিবারে মানে ধর মিটার থেকে তুই মিলিমিটারে যাবি, মিটার থেকে মিলিমিটারে যাবি ধর, তাহলে কি করবি? মিলিমিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, তাই তো? তাই তো? হ্যাঁ ম্যাম। এবার তোকে যদি ধর মিলিমিটার থেকে সরি মিটার থেকে সেন্টিমিটারে যেতে হবে। মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার
কত হচ্ছে 100 হচ্ছে, আর মিলিমিটার যেতে গেলে তোকে 1000 হচ্ছে। তো এখানেও ঠিক তাই, বার থেকে মিলিবারে যেতে হবে, তার মানে তোকে 10⁻³ বা 10 কিউব দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। এবার গুণ করা মানে দশমিক গুলো হচ্ছে কি ডান দিকে সরবে, ক ঘর 3 ঘর ডান দিকে সরবে, 3টে শূন্য, তো বুঝতে পেরেছিস কিরে? হ্যাঁ বুঝতে পেরেছিস কি পারিসনি বল? হ্যাঁ বুঝতে পেরেছি। এত তাহলে এমবি হলো, এটাই হচ্ছে আমাদের ভ্যালু। এটাকে আমরা দশমিকের পরে 2 ঘর অবধি নেব। দশমিকের পরে হচ্ছে 2 ঘর নেব, 1006.05 এমবি, এই হচ্ছে আমার ভ্যালু, ঠিক আছে। আর অ্যাব্রিভিয়েশন গুলো ডান দিকে লিখে দিতে হবে। এটা হলো একটা ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে স্টেপ 1। আজকে ভেবেছিলাম পুরো ক্লাইমেটোলজিটা শেষ করব, কিন্তু তোদের যা গতি হবে না। স্টেপ 2, স্টেপ 2 তে কি হবে, কিছু এরর থাকে। এই ধর ক্লাসে বলেছিলাম যে এই যে রডটা, গ্লাস রড যার মধ্যে পারদটা আছে, মার্কারিটা আছে, তার চারিপাশে একটা ব্রাশ বডি আছে, সেটা মেটালের, সেটা টেম্পারেচার যে অ্যাবজর্ব করছে তাতে তার আয়তনটা বাড়ছে, তার ইম্প্যাক্টটাও কিন্তু টেম্পারেচারের ক্ষেত্রে ইম্প্যাক্টটাও কিন্তু পারদের উপর পড়বে। কতটা এরর হচ্ছে সেটা বোঝার জন্য আর একটা স্টেপ করতে হবে, সেটা হচ্ছে সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপ করতে হবে, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ গেল। সেকেন্ড স্টেপে কি আছে, সেকেন্ড স্টেপের জন্য তোদের ওই দেখবি ব্যারোমিটারের গায়ে একটা থার্মোমিটার আছে, সেই থার্মোমিটারের রিডিং নিতে হবে, কত ডিগ্রি সি রিডিংটা নিতে হবে। এবং এখানে আমি টেবিলে একটা রিমার্কস এর ঘরে লিখেছি টেম্পারেচার, এখানে লিখতে হবে। ধরে নে 25 ডিগ্রি সি, ডিগ্রি সি লিখবি, যদি এখানে না লিখিস তাহলে এখানে লিখে দিতে হবে ডিগ্রি সি। তার 25 ডিগ্রি সি ধরে আমাদেরকে এররটাকে কারেকশন করতে হবে। তার ফর্মুলা কি, অ্যাকচুয়াল হাইট অফ মার্কারি ডিউ টু টেম্পারেচার স্কেল এক্সপ্যানশন, অ্যাকচুয়াল হাইট হচ্ছে h নট ইকুয়াল টু h ইন্টু 1 মাইনাস, এটার একটা নাম আছে ল্যামডা বা গামা, কিছু একটা, গামা নয় এটা, কিছু সিম্বলটার নামটা ভুলে গেছি, মাইনাস আলফা ইন্টু টি। এবার এখানে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল হাইটটা, এখানে যে 75.52, এটা এখান থেকে আমরা পেয়েছিলাম 75.52, যতটা অ্যাকচুয়াল হাইট মার্কারির হাইট, আমাদের এখানে কত 75.460, এখানে হচ্ছে সেটা আমাদেরকে বসাতে হবে, আমি করছি এখানে বসাতে হবে, ইন্টু 1 মাইনাস এই ভ্যালুটার মানে কি, কোএফিসিয়েন্ট অফ মার্কারি এক্সপ্যানশন, মার্কারি এক্সপ্যানশন হয়েছে তার সহগ, এটা একটা কনস্ট্যান্ট, ইন্টু টেম্পারেচার, আমরা এখানে 25 ধরেছি, তাহলে 25 এখানে গুণ করতে হবে। এবার এখানে ক্যালকুলেশনটা করে যেটা পাওয়া যাচ্ছে সেটা এই ভ্যালুটা, তারপরে আবার ওই ভ্যালুটাকে ধরে আমাদেরকে সেম ফর্মুলায় ফেলতে হবে, এয়ার প্রেসার বার করতে হবে, সেম ফর্মুলা করে যে ভ্যালুটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এই ডেটা অনুযায়ী 1002.93 মিলিবার। এবার যেটা আগেরটা বেরিয়েছে আর যেটা পরে বেরোলো সেটাকে মাইনাস করে যেটা হবে সেটা হচ্ছে এরার হয়েছে, ওটা হচ্ছে অতটা এরার হয়েছে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, মানে হচ্ছে ওটা আমরা পাচ্ছি, কিন্তু যেটা অ্যাকচুয়াল ভ্যালু সেটা হচ্ছে এইটা, ওই টেম্পারেচার যেটা সেটাকে অ্যাডজাস্ট করে এটা বেরোলো, তাহলে এরার কত হয়েছে 3.92 মিলিবার। এবার সেটা আমরা করি, এখানে কি করলাম বোঝা গেল? আবার চুপ।
বোঝা গেল কি গেল না? ম্যাম এটা পুরোটাই মাথার উপর দিয়ে গেল। ভাষাটা বুঝেছিস কি বলতে চাইছি? হ্যাঁ ম্যাম বুঝেছি। কেন এটা করছি আমি একটু আগে বললাম, বলতো একটু কেন করছি এটা? সিলেবাসে আছে তাই। টোটাল কাজটার কথা বলছি না, সেকেন্ড স্টেপটা কেন করছি। আচ্ছা একটা সাধারণ উদাহরণ দিই। তুই ঘরে থাকলে যতটা গরম লাগে, বাইরে গেলে গরম বাড়ে না কমে না একই লাগে? বাড়ে। এবার তুই থার্মোমিটারটাকে নিয়ে যাচ্ছিস, তাহলে কি হবে? বেশি বাড়বে ওটাও। তাহলে এরার হচ্ছে তো। হুম। এবার তুই ঘরেও নয় আবার একদম বাইরেও নয়, বারান্দায় থার্মোমিটারটা রেখে দিয়েছিস, তাহলে কিছুটা শ্যাডো সে পাচ্ছে। তাহলে তাতে যা টেম্পারেচারটা উঠবে আর অ্যাকচুয়াল যেটা ফাঁকা জায়গায় যা টেম্পারেচার, দুটোর মধ্যে তো তফাৎ হচ্ছে। ফাঁকা জায়গায় যে টেম্পারেচার মানে থার্মোমিটার তুই রেখেছিস সেটাই তো অ্যাকচুয়াল মানে কি বলবো ভ্যালু হওয়ার কথা। ওপেন সারফেসের মধ্যে তো সেটা হওয়ার কথা। ওপেন সার্ভিসে রাখলে ধরে নে তুই ওপেন সার্ভিসে রেখেছিস, তাতে করে মার্কারিটা যতটা উঠেছে তার মধ্যে টেম্পারেচারের একটা ইম্প্যাক্ট আছে ব্রাশ বডির ক্ষেত্রে। মার্কারির উপর যতটা প্রেসার দিয়েছে, প্রাকৃতিক পরিবেশের যে টেম্পারেচার যতটা মার্কারির উপর প্রেসার দিয়েছে, সেটাতে একটা থার্ড পার্টি হিসাবে ইফেক্ট কে ফেলছে? ব্রাশ বডিটা। যদি ব্রাশ বডি জনিত কারণে যে ইফেক্টটা সেটাকে আমরা অ্যাভয়েড করতে চাই, সেটাকে অ্যাডজাস্ট করে যেটা, সেটা হচ্ছে পরের টেম্পারেচারটা, ওটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালুটা। ঠিক আছে? এটা ব্রাশ বডির টেম্পারেচার সহ, এটা হচ্ছে ব্রাশ বডিতে যে টেম্পারেচার সেটা সহ ভ্যালু তো তোর। বোঝা গেল? আর এটা হচ্ছে ব্রাশ বডি থেকে টেম্পারেচারটা বাদ দিয়ে যেটা হলো এটা আবার কি হলো রে বাবা, এটা খুব কি হচ্ছে রে বাবা এটা। এই যে যেটা হচ্ছে ওই ব্রাশ বডি থেকে টেম্পারেচারটাকে বাদ দিয়ে যে হাইটটা, সেটা হচ্ছে এইটা, সেটার জন্য এই ক্যালকুলেশনটা। বোঝা গেল এবার? ক্যালকুলেশনটা এবার এখানে করি। অ্যাকচুয়াল, এটা খুব ভালো উত্তর ছিল, সিলেবাসে আছে তাই। অ্যাকচুয়াল হাইট of the মার্কারি, সেটাকে H নট দিয়ে ইন্ডিকেট করা হয়েছে, ইকুয়াল টু ক্যাপিটাল H মানে যেটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, হ্যাঁ অ্যাকচুয়াল হাইট 1 মাইনাস, এবার এটাকে আমি কি দিয়ে দিই? ওয়াই দিয়ে দিচ্ছি, এখানে আর কোনো অপশন নেই আমার কাছে। আলফাটা কি দিয়ে দেব? আলফাটা আমি @ দিয়ে দিচ্ছি, তোরা কিন্তু আলফা মানে আলফাই দিবি, ইন্টু টি। এখানে কত লিখবো? বাকিটা উত্তর দে, তাহলে সুবিধা হয়। কি বুঝছিস আমি বুঝতে পারছি না। ক্যাপিটাল H এ কি লিখবো?
ওই 7.5 তো ওটা, হ্যাঁ 7.5 তো ওইটা, 75 পয়েন্ট, যেটা অ্যাকচুয়াল 75 হাইট অফ দা মার্কারি, ইনটু 1 মাইনাস, আচ্ছা এখানের যে ভ্যালুটা না, আচ্ছা এটা গামাই বলছি, হ্যাঁ আলফা বিটা গামা, হ্যাঁ এই গামা মানে কি কোএফিসিয়েন্ট অফ মার্কারি, আলফা মানে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ মেটাল ব্রাশ, আলফা মানে হচ্ছে কি কোএফিসিয়েন্ট অফ মেটাল ব্রাশ, এগুলো সব লিখে দিতে হবে। টি মানে হচ্ছে টেম্পারেচার, এইচ নট মানে অ্যাকচুয়াল হাইট, এইচ নট মানে হচ্ছে অ্যাকচুয়াল হাইট অফ দা মার্কারি, এখানে লিখেছি। এইচ মানে হচ্ছে কি মেজার্স অফ মার্কারি হাইট, বিটা আলফা বিটা গামা মানে হচ্ছে কি কোএফিসিয়েন্ট অফ মার্কারি এক্সপ্যানশন, মানে মার্কারির এক্সপ্যানশনের সঙ্গে যে সহগটা আছে সেটা। আলফা মানে হচ্ছে কি কোএফিসিয়েন্ট অফ মেটাল ব্রাশ, মেটাল ব্রাশের সঙ্গে এটা একটা সম্পর্ক আছে, টেম্পারেচার মানে হচ্ছে টি। এবার এখানে যে কনস্ট্যান্টটা, এখানে মাইনাসটা এখানে কনস্ট্যান্ট হিসাবে দিয়ে দিয়েছে, হ্যাঁ ওটা মুখস্থ রাখতে হবে। কত? 0.000162 ইন্টু টেম্পারেচার কত 25, ঠিক আছে? এই ভ্যালুগুলো একটু মনে রাখতে হবে। 1 মাইনাস গামা, 1 মাইনাস গামা মাইনাস আলফা মানে হচ্ছে কি 0.00, এই গামা মাইনাস আলফাটা হচ্ছে কি 0.000162 ইন্টু 25, এই দুটো গুণ করে দেখ তো কত হচ্ছে। ইন্টু কত? ইন্টু 25, তাই তো? কি হলো এটা? ইন্টু 25 কিসব আসছে 0.00162 ইন্টু 25 ইকুয়াল টু এইটা। $75.460 1 মাইনাস ওই ভ্যালুটা। এবার এইটা থেকে 1 থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে দেখতো? 1 মাইনাস এইটা, 1 মাইনাস 0.9959 75.460। একটু আস্তে কথা বললে ভালো হয়। কত হচ্ছে রে? 0.999595। সে তো আমিও দেখতে পাচ্ছি। ওটার সাথে একটা গুণ করব? তাই তো জানি। আর করা দরকার নেই, হয়ে গেছে। আচ্ছা এটা তার মানে কি লিখতে পারি আমরা? 75 পয়েন্ট, আমরা দশমিকের পরে বাটন গুলো কিছু কাজ করছে না, 154 এত মিলি সেন্টিমিটার, হ্যাঁ এটা হচ্ছে আমার এই ভ্যালুটা। আগে যেটা এই বেরিয়েছিল সেটা হচ্ছে এখন নতুন করে একটা বেরোলো। এটা কত ছিল? 75.460
আর অ্যাকচুয়াল হচ্ছে 75.154 হলো। এবার তাহলে আমার এয়ার প্রেসার কত হবে? এয়ার প্রেসার তাহলে কত হচ্ছে? এয়ার প্রেসার হচ্ছে এইচপিজি, আবার বসা 75.154 ইন্টু 13.596 ইন্টু 980.6 9 পার সেমি স্কোয়ার। এবার সবকটাকে গুণ করে কত হচ্ছে রাখতো? 100,197.98 100,197.984 এত ডাইন পার সেমি স্কোয়ার। এবার একই রকম ভাবে ওই 10⁶ থেকে দিয়ে মাইনাস ভাগ করতে হবে, হ্যাঁ, ডিভাইডেড বাই 10⁶। কেন আমরা ডাইন থেকে বারে যাব? 10⁶ এত। আচ্ছা, পরের লাইনে লিখছি। ডিভাইডেড বাই 10⁶। এটা করলে কত হচ্ছে? তার মানে আমার 6 ঘর বাঁ দিকে আসবে, শূন্য দশমিকটা 1 2 3 4 5 6, তার মানে এটা হবে কত? পুরোটাই 2 কি 1 পয়েন্ট এত বার। এবার বার থেকে মিলিবারে যেতে গেলে কত হবে? 10³ দিয়ে গুণ করতে হবে, মিলিবার হলো, তাহলে কত হবে? আবার 3 ঘর ডান দিকে সরবে, দশমিকটা কত হবে? এত এমবি। এবার ওটাকে আমরা ফাইনালি লিখতে পারি 1001.97। আগেটা কি কখন নিয়েছিলাম? 2 ঘর 97 এমবি। এটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট, হ্যাঁ, মানে এটা হচ্ছে অ্যাকচুয়াল হাইট অফ দা, মানে অ্যাকচুয়াল প্রেসার। এবার কতটা হচ্ছে আমার এরার হয়েছে? এরার সমান অ্যাকচুয়াল এখানে কি বলেছে? এখানে the error correction due to temperature expansion and difference between actual and corrected air pressure। এরার তাহলে কত হচ্ছে? এটা আগে ছিল, সেটা তার মানে আমরা আগে লিখবো এত ডিফারেন্স হলো। হ্যাঁ, হতেই পারে 5 ডিগ্রি 5 এমবির মতো ডিফারেন্স হয়েছে। প্রিভিয়াস এয়ার প্রেসার বা এয়ার প্রেসার উইথ এরার, হ্যাঁ, এয়ার প্রেসার উইথ এরার, এয়ার প্রেসার উইথ এরার মানে যেটা হচ্ছে মার্কারি টেম্পারেচারটা নিয়ে, আর অ্যাকচুয়াল ডিফারেন্স মাইনাস এইটা অ্যাকচুয়াল এয়ার প্রেসার সমান। তাহলে কি লিখবো? 1006.5
মাইনাস এইটা। এবার ডিফারেন্স কত হচ্ছে দেখো, 4.08 4.08 এমবি। এতটা করলে তবে কাজটা কমপ্লিট হবে। ঠিক আছে, প্রথমে কি করেছি, প্রথমে হচ্ছে প্রথমে রিডিং নিতে হবে, রিডিং নেওয়াটা মেন। তারপরে সেই রিডিং নিয়ে আমাদেরকে এয়ার প্রেসারটা বার করতে হবে। এইচপিজি, এইচ এর মানে হচ্ছে কি হাইট অফ দ্য মার্কারি, পি মানে হচ্ছে ডেনসিটি অফ দ্য মার্কারি, আর জি মানে হচ্ছে অ্যাক্সিলারেশন, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। এই ভ্যালুগুলোকে মনে রাখতে হবে। এবার সবকটাকে গুণ করে যেটা পাওয়া যাচ্ছে সেটার যেটা ভ্যালু হবে সেটা হচ্ছে কি মানে ইউনিট হবে, সেটা হচ্ছে ডাইন পার সেমি স্কোয়ার। সেখান থেকে আমাদেরকে বারে কনভার্ট করতে হবে, 10⁶ দিয়ে ভাগ করে দিলে ওটা হচ্ছে বারে কনভার্ট হচ্ছে। দিয়ে ভাগ করে দিলে এটা হচ্ছে কি বারে কনভার্ট হলো। এখানে লিখে দিতে পারিস 10⁶ ডাইন পার সেমি। এটা মানে হচ্ছে কি 1 বার। আর এইখানে আর একটা নোট দিতে পারি যে 10⁻, এত বার মানে হচ্ছে কি 1 মিলিবার। এটা নোট দিয়ে দিবি। হ্যাঁ, ডাইন থেকে বারে গেছি, 10⁶ দিয়ে ভাগ করেছি, 6 ঘর দশমিকটা বাঁ দিকে সরে এসছে। তারপরে আবার বার থেকে মিলিবারে গেছি, 10³ দিয়ে গুণ করেছি, করলে মিলিবার হলো। সেখান থেকে দশমিকের পরে দুটো ডিজিট নিয়ে যদি এখানে 7 থাকতো তাহলে এটা 5টা 6 হয়ে যেত, রাউন্ড করলে যেরকম হয়। এটা হচ্ছে কি এয়ার প্রেসার উইথ এরার। হ্যাঁ, ব্রাশ বডি যে টেম্পারেচারটা নিয়ে সেটা হচ্ছে এটা। অ্যাকচুয়াল হাইট অফ দ্য মার্কারি বার করার জন্য আমাদেরকে এই ফর্মুলায় ফেলতে হয়েছে, H not equal to capital H into 1 minus gamma minus alpha into T। গামা মাইনাস আলফা প্রত্যেকটার অ্যাব্রিভিয়েশন ছিল, এখানে লিখে দিতে হবে। গামা মাইনাস আলফার ডিরেক্টলি যে ভ্যালুটা কনস্ট্যান্ট সেটা মনে রাখতে হবে 0.000162 ইন্টু টেম্পারেচারটা নিতে হবে। টেম্পারেচার ওইখানে থার্মোমিটার থেকে নিতে হবে, টেম্পারেচার যা বেরোবে সেটা হচ্ছে ওর সাথে গুণ করে দিতে হবে। আগে এই দুটো গুণ করে তারপরে রেজাল্টটা 1 থেকে মাইনাস করে যে ভ্যালুটা বেরোবে সেটা এই 75.46 মানে এখানে যে হাইট অ্যাকচুয়াল যেটা বেরিয়েছে তার সঙ্গে গুণ করে দিয়ে যেটা বেরোচ্ছে এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল হাইট অফ দ্য মার্কারি। তারপরে ওই ডেটাটাকে নিয়ে আবার এয়ার প্রেসারের ফর্মুলায় ফেলে একই রকম ভাবে গুণ করে মিলিবার ডাইন পার সেমি স্কয়ার থেকে বারে কনভার্ট করতে হবে, সেখান থেকে মিলিবারে যেতে হবে। সেটা হচ্ছে আমার অ্যাকচুয়াল হাইট অফ দ্য মার্কারি হলো। এবার দুটোর মধ্যে বিয়োগটা করে দিলেই হচ্ছে এরার হয়ে যাবে। এটা করলে কাজটা শেষ হচ্ছে। ঠিক আছে, এই পুরোটা করলে তবে সেটা বার ব্যারোমিটারের হচ্ছে ক্যালকুলেশন হবে, ব্যারোমিটারের কাজটা। বল কার কোথায় প্রবলেম আছে? রেকর্ডিংটা আমি দিয়ে দেবো।
বল, রেসপন্স কর। ম্যাম এটা পরীক্ষায় আছে? কেন, ক্যালকুলেশনটা অনেক বেশি বলে মনে হচ্ছে? এমন কিছু বেশি নয় ম্যাম, বুঝতে পারছি প্র্যাকটিস নেই তো তাই জন্য। বলছি প্র্যাকটিস নেই তো তাই জন্য। প্র্যাকটিস এইটুকু অঙ্ক, এ তো ম্যাথমেটিক্স এ আরো অনেক বেশি অঙ্ক থাকে। তোকে কতগুলো কনস্ট্যান্ট মনে রাখতে হবে, তোকে অ্যাকচুয়ালি ভ্যালুটা নিতে হবে, ডেটাটা নিতে হবে, তারপর হচ্ছে গুণ করে দিতে হবে, সেলফ গুণ করতে হবে, ফর্মুলার মধ্যে বসাতে হবে, যে জাস্ট গুণ করতে হবে, যোগ বিয়োগ গুণ ভাগের কাজ, আর কিচ্ছু নয়। ঠিক আছে, একবার দুবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে, কিচ্ছু কাজ নয়। প্রথমবার করছিস বলে হয়তো মনে হচ্ছে, কিন্তু কিচ্ছু কাজ নয় এটা। এটা করবি, এইভাবেই করবি। আমি কি পরেরটায় যাব? হ্যাঁ হ্যাঁ ম্যাম। কেউ কোনো রেসপন্স করলো না কিন্তু। এখানে স্টপ করে দেব নাকি? এগুলো সব রেকর্ডিং এ হচ্ছে কিন্তু এটা। হ্যাঁ হ্যাঁ বলছি এখন তো অনেক বাকি আছে, হ্যাঁ বাকি আছে তো, কারোর থেকে রেসপন্স না পেলে আমি আর এগোবো কি করে? আরে কেউ কিছু বলবি তো রে। হ্যাঁ ম্যাম, পরেরটাই যান। কার গলা এটা? আমি ম্যাম। আমিটা কে? মোনালিসা। ইনস্ট্রুমেন্ট হলো ওয়েদার ম্যাপ। তোরা প্র্যাকটিস করে দেখাবি বলে দিয়েছি, প্র্যাকটিস করে দেখাবি। সরিয়ে তোদের কি বলতে হবে? হ্যাঁ ম্যাম, এইটা একটু বললে ভালো হয়। আচ্ছা, ওটা তাহলে আমি তোদেরকে পরে বলবো। রেনফল ডিসপারশনের ক্ষেত্রে সেই ডেটা শিটটা গেল কোথায়? রেনফল ডিসপারশনের ক্ষেত্রে ধরে নে তোদের সাল দিয়ে আসবে, এবং এখানে যেভাবে করা আছে সেরকম ভাবেই আসবে। ডেটা দিয়ে দেবে, ডেটাটাকে ছোট থেকে বড় সাজাবি। এই যে ছোট থেকে বড়, এটা হচ্ছে অ্যাকচুয়াল ডেটা। ধর রাজকোট সোলাপুর নিয়ে কাজ করছিস, সেটাকে ছোট থেকে বড় সাজাবি প্রথমে। তারপরে হচ্ছে Q1 Q2 Q3 যেভাবে বার করছিস, সেটা মনে আছে না ভুলে গেছিস? হ্যাঁ মনে আছে। একটা না করে দেখালে বুঝতে পারছি না যে কতটা কি মনে আছে না ভুলে গেছিস। তোরা কি করে দেখাবি? অনন্যা আছে না বেরিয়ে গেছে? অনন্যার ম্যাম নেট শেষ হয়ে গেছে বলে ওর কেটে গেছে। সেই জন্যই তো প্রথম থেকে বলছি একটু রেসপন্সটা কর তাড়াতাড়ি, তাহলে আমি এগোতে পারি। কিন্তু কে কার কথা শোনে বল? Q1 Q2 Q3 এই তিনটে কিন্তু পদ্ধতি আমি বলেছিলাম ক্লাসের মধ্যে, একটু খাতাটা উল্টাবি। বার করলি, একটু আগে যেটা বললাম সেরকম ভাবে করছিস, করে ইন্টারপ্রিটেশন লিখছিস। এবার আঁকার ক্ষেত্রে যেটা হবে,
বেস লাইন টানছিস, দশ সেন্টিমিটার। এবার এক একটা বার যেহেতু দুটো বার করছিস একটু গ্যাপ দিয়ে দিয়েই করবি, ধর 1 সেন্টিমিটার গ্যাপ দিলি আর এক একটা বার তুলছিস ধর 2 সেন্টিমিটার করে। হ্যাঁ, 2 সেন্টিমিটারে বার তুলছিস, কিরকম ভাবে তুলবি তোর এখানে ডেটার উপর নির্ভর করছে। এখানে স্টার্টিং এই কত আছে 22.8। এবার তুই এখানে নিয়েছিস ধর 0, 0 থেকে নাও করতে পারিস, ডেটার উপর নির্ভর করছে। 50, 100, এখানে ধর 500, ডেটার উপর নির্ভর করছে কিন্তু স্কেলটা। এবার 50 দিয়ে ভাগ করে 22.8 কে কত পাওয়া গেল 0.4 সামথিং, মানে 0.5ই ধর, তাহলে 0.5 সেন্টিমিটার। এটা হচ্ছে রাজকোট, এটা ধর সোলাপুর। 0.5 সেন্টিমিটার কোথায়, এখান থেকে, এখান থেকে তুই কতটা তুলবি 472.5, তাকে 50 দিয়ে ভাগ করছিস, মানে স্কেল দিয়ে ভাগ করছিস, ওটা হচ্ছে 9 সামথিং উঠবে। অত সেন্টিমিটার পর্যন্ত বারটার হাইটটা হলো। বারটা এবার যোগ করে দে। পরেরটা কত আছে 16 ফুট, 12.1, তাকে 50 দিয়ে ভাগ কর, কত হবে ওই 0.2 সামথিং হবে, 0.2 সেন্টিমিটার। কেন, এখানে হচ্ছে স্টার্টিং এই ভ্যালু আছে, 0 নেই, তাই বেস থেকে তুলবো না। কতটা উঠবে 386, তার মানে প্রায় 8 সেন্টিমিটার পর্যন্ত, প্রায় 7 সামথিং উঠবে ততটা। এবার বারটাকে যোগ করে দে। এবার যেহেতু এটা আমরা 2 সেন্টিমিটার নিয়েছি, 1 সেন্টিমিটার হচ্ছে মাঝে পড়ছে, 1 সেন্টিমিটার বরাবর একটা হালকা করে লাইন টেনে নে, একটা হালকা করে লাইন টান যেন মুছে দেওয়া যায়, এখানেও ঠিক তাই। এবার প্রত্যেকটা ভ্যালু এই লাইন বরাবর পুট করতে হবে। কোথা থেকে, বেস থেকে। 44 কে 50 দিয়ে ভাগ করবি, কত হবে 44 কে 50 দিয়ে ভাগ করলে ওই 0.9 সেন্টিমিটার সামথিং হবে। হ্যাঁ, 0.9 সেন্টিমিটার হচ্ছে কি, এই যে বেস থেকে 0.9 সেন্টিমিটার কোথায় হচ্ছে, ধর এরকম একটা জায়গায় হচ্ছে 0.9, এখানটাতে লাইনটার উপরে ডট দিচ্ছিস। মোনালিসা বুঝে নে, অনন্যা এটা জিজ্ঞাসা করছিল, ওকে বলে দিবি 0.9 সেন্টিমিটার, ঠিক আছে। 44 দুটো আছে, তার মানে ঠিক এর পাশেই আর একটা হবে, ডান দিকে করছি 0.9 সেন্টিমিটার, এখানে 44 বসিয়েছি, যেহেতু সেম ভ্যালু আছে এর ঠিক পাশেই হরিজন্টালি জাস্ট একটু দূরে আর একটা পয়েন্ট নে। বুঝতে পারছিস কি বলছি? হ্যাঁ ম্যাম, এটা মানে বেস থেকেই ধরবো তাই তো? হ্যাঁ, স্কেলটা বেস থেকে হবে কিন্তু বারটা ফ্লোটিং থাকবে, যদি 0 না হয়। ফ্লোটিং বার গ্রাফ, এটা ভাই আসে যে রেনফল ডিসপারশন কোন ধরনের বার গ্রাফে করা হয়, উত্তর হবে ফ্লোটিং বার গ্রাফ। দেখ এটা ভাসছে তো, এরকম করে সবকটা পয়েন্ট এই মাঝখানে লাইন বরাবর তুলতে হবে। যদি রিপিটেশন থাকে তাহলে ডান দিকে বা বাঁ দিকে, আগে আমরা ডান দিকে বসাবো, 44 যদি আর একটা থাকতো তাহলে আমরা বাঁ দিকে বসাতাম, ঠিক আছে। আচ্ছা, 57.2, বেস থেকে 57.2 স্কেল অনুযায়ী কত সেন্টিমিটারে বসছে, 1.1 সামথিং, 1.1ও যাবে না, 1 পয়েন্ট একটু বেশি, সেখানটাতে নিচ্ছিস। এরকম করে সব কটা পয়েন্ট তোকে বসাতে হবে, এখানে যত কটা পয়েন্ট আছে সব কটা পয়েন্ট বসাতে হবে। তাছাড়াও Q1, Q2, Q3 এই তিনটেও নিতে হবে। 112.5 স্কেলে ফেললে কত হচ্ছে 2 পয়েন্ট সামথিং হচ্ছে, সেখানে তুই পয়েন্ট নে, এটা হরিজন্টাল লাইন কেটে দে, এখানে লেখ Q1, না এখানে লেখার দরকার নেই। নেক্সট Q2 হচ্ছে 178.3, তার মানে এটা 5 3 15, 3 দশমিক সামথিং হবে। হ্যাঁ, ধর এখানে 3.5, 267, এটা কত হচ্ছে 5 দশমিক সামথিং, তাহলে এরকম একটা জায়গা হচ্ছে।
এবার এই দুটোকে কালার করবি, এক একজন এক এক রকম বলে। নিচ থেকে 4টে ডিভিশন হয়ে গেলে 1 2 3 4, অনেকে বলে হচ্ছে নিচ থেকে হালকা থেকে ডিপ কালার করো, তবে আমি বলি এটাকে হচ্ছে হালকা কালার করে দে, দুটো ফাঁকা থাক, ওপর আর নিচটা ফাঁকা থাক। এটা হচ্ছে হালকা ব্লু কালার কর, আর এটা হচ্ছে একটু ডার্ক কালার কর, ব্লু এরই ডার্ক কালার কর। এটাকেও ঠিক তাই একই রকম ভাবে Q1 Q2 Q3 করে দে। আচ্ছা, ইন্ডেক্স করতে পারিস, যেহেতু এখানে দুটো আছে তাই ইন্ডেক্স আর করা দরকার নেই, এখানে লিখে দে Q1 Q2 Q3, নাহলে আবার ইন্ডেক্স করতে হবে Q3। এখানেও ঠিক তাই Q1 Q2 Q3, ঠিক আছে? পয়েন্ট গুলো বসাতে হবে মাঝখান দিয়ে। আর এখানে লিখে দিচ্ছিস সোলাপুর আর রাজকোট আর সোলাপুর। আর এখানে কি লিখছিস? রেনফল ভ্যালু, ভ্যালু অফ রেনফল বা রেনফল ইন মিলিমিটার, রেনফল ইন মিলিমিটার। উপরে হেডিং কি দিচ্ছিস? রেনফল ডিসপারশন শোয়িং, না কি বলেছিলাম বলতো, বার ফ্লোটিং বার গ্রাফ নাকি কি হেডিং বলেছিলাম? কি বলেছিলাম রে? ম্যাম যদি ওখানে একটা স্টেশন দেয় তাহলে নিচটায় কি লিখবো? একটা স্টেশন দেবে না তো হেডিং আমি কি দিয়েছিলাম সেটাকে বল। হেডিং আমি কি দিয়েছিলাম? হেডিং হুম, ফাইনাল দেখতে হবে, মনে নেই তো। রেনফল ডিসপারশন সামথিং ছিল। হ্যাঁ, ওই ফ্লোয়িং বার গ্রাফ আর কই লিখেছি? ফ্লোটিং বার গ্রাফ লিখিসনি। রেনফল ডিসপারশন শোয়িং মান্থলি রেনফল ভ্যারিয়েশন বা কিছু একটা ছিল। আপনি যে সেই আগের দিনে একটা পিডিএফ দিলেন না কোশ্চেনে, ওখানে একটা স্টেশনের ছিল। কোনটা? ওটা দিয়ে মানে পড়ে। ও আচ্ছা, ওখানে পড়েছিল। হ্যাঁ, একটা স্টেশন ছিল। ও আচ্ছা আচ্ছা, তাহলে একটা স্টেশন দিতে পারে, কারণ এর আগে আমি তো ওটাই খুঁজছিলাম কোয়েশ্চেন পেপারের মধ্যে রেনফল ডিসপারশন পড়েছে কিনা, কিন্তু সেদিনকে আমি খেয়াল করিনি, কারণ এর আগে যখন পড়তো তখন আর দুটো স্টেশনে পড়তো। কটা স্টেশন, একটা স্টেশনে কটা সাল দিয়েছিল রে? 15টা সাল। 15 সাল, আচ্ছা ঠিক আছে, তাহলে তো ওরা ধরে নে ওই রকমই পড়বে। হ্যাঁ ম্যাম, ওটা পড়েছিলাম, ওটা এক্সট্রা মানে দিয়েছিল। আচ্ছা, তাহলে Q1 যদি 15টা ডেটা পড়ে তাহলে Q1 কি হবে? n প্লাস 1/4, ঠিক আছে? তাহলে 15 প্লাস 1/4 মানে হচ্ছে কি 4 নম্বর র্যাঙ্কে যে ভ্যালুটা থাকবে, 4 নম্বর র্যাঙ্কের ভ্যালুটা হচ্ছে আমাদের Q1। Q2 এর ক্ষেত্রে কি হবে? ইভেন ফিগার আর অড ফিগারের ক্ষেত্রে র্যাঙ্কটা আলাদা আলাদা ফর্মুলায় বসাতে হয়, মনে আছে? বলেছিলাম n প্লাস 1/2 সমান কত? 8 নম্বর র্যাঙ্কে যে ভ্যালুটা থাকবে সেটা আমাদের নিতে হবে। Q3 কি ছিল? 4.75 ছিল, ওই জন্য মানে 4 নম্বর র্যাঙ্ক আর মানে 5 নম্বর র্যাঙ্কে মানে মাঝখানেরটা করেছি, মানে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। হ্যাঁ, এটা ফর্মুলা হচ্ছে এটা 2n into n plus 1/4, সেটাকেই আমি বাদ সাত দিয়ে n plus 1/2 করেছিলাম। এটার ক্ষেত্রে হচ্ছে 3 into n plus 1/4 equal to n মানে হচ্ছে 15, 15 কে 16, 16 48, 48 কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 12। হ্যাঁ, 12 নম্বর র্যাঙ্ক। তাহলে 4 8 12 এই তিনটে র্যাঙ্কে যে ভ্যালুগুলো আছে সেটাই হচ্ছে আমাদের Q1 Q2 আর Q3। এবার CQ বার করার ফর্মুলা হচ্ছে কি Q3 মাইনাস Q1 বাই Q3 প্লাস Q1। এবার ভ্যালু বসিয়ে দে,
যে ভ্যালু পাবে সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে, মানে এই র্যাঙ্কের যে ভ্যালুগুলো আছে সেটাকে কাজ করতে হবে। কিন্তু যদি এটা ইভেন ফিগারে থাকতো তাহলে মনে আছে ফর্মুলা, Q1 সমান n/4, লেখা হচ্ছে না কেন, আর n/4 প্লাস 1। তাহলে এটা ধর 15টা জায়গায় 16 আছে, 16/4 মানে হচ্ছে কি 4, 16 কে 4 দিয়ে ভাগ করলে 4 হচ্ছে, 4 আর 1 এ 5, মানে 4 নম্বর আর 5 নম্বর র্যাঙ্কে যে ভ্যালুগুলো আছে সেইগুলোকে যোগ করে তাকে 2 দিয়ে ভাগ। 4 নম্বর র্যাঙ্ক আর 5 নম্বর র্যাঙ্কে যে ভ্যালুগুলো আছে অ্যাসেন্ডিং অর্ডারে ওই জন্যই সাজাতে হয়। 4 নম্বর এবং 5 নম্বর র্যাঙ্কে যে ভ্যালুগুলো আছে সেইগুলোকে যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের Q1, প্রেসিপিটেশনের Q1। Q2 এর ক্ষেত্রে সেম, শুধু 2 করে করে এখানে অ্যাড হবে, 2n/4, 2n/4 প্লাস 1, মানে 16 2 32, 32 কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 8, 8 আর 9, 8 আর 9 নম্বর র্যাঙ্কে যে ভ্যালুগুলো আছে তাকে 2 দিয়ে যোগ তাকে যোগ করে তাকে 2 দিয়ে ভাগ। আর Q3 মানে হচ্ছে কি 3n/4, 3n/4 প্লাস 1, হ্যাঁ 16 ইন্টু 3 করলে 48, 4 দিয়ে ভাগ করলে 12, 12 নম্বর র্যাঙ্ক আর 13 নম্বর র্যাঙ্কে যে ভ্যালুগুলো আছে তাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে আমাদের Q3 বেরোবে। এবার সেটাকে নিয়ে Q3 মানে CQ বার করতে হবে, সেখান থেকে আমাদের ইন্টারপ্রিটেশন লিখতে হবে। এগুলো করে দেখাতো, এই কোয়েশ্চেন পেপারটা তাহলে সলভ করে দেখাবি, বুঝেছিস? ম্যাম বলছি ওখানে যেরকম 12 আপনার বেরিয়েছে এখানে তো করতে 12.25 বেরোচ্ছে, তাহলে তো হ্যাঁ এবার 0.25টাকে সরানোর একটা সায়েন্টিফিক মানে আরেকটা ফর্মুলা আছে, কিন্তু তোদের টাফ হয়ে যাচ্ছে বলে আমি করাইনি। তোর 12.25, 1 মিনিট, 12.25 আর 13.25, মানে 12 নম্বর র্যাঙ্ক আর 13 নম্বর র্যাঙ্কটা নিবি, কিন্তু ওটা সায়েন্টিফিক, 12, হ্যাঁ ওটা সায়েন্টিফিক 12.25 বেরিয়েছে, ওই জন্য 12 আর 13 মানে মাঝখানেরটা। হ্যাঁ 12 নম্বর আর 13 নম্বর র্যাঙ্কে যে ভ্যালুগুলো আছে সেটাকে যোগ করবি, 2 দিয়ে ভাগ করবি। হ্যাঁ ঠিক আছে। রেনফল ডিসপারশন শোয়িং মান্থ ওয়াইজ রেনফল ডিসপ্যারিটি এন্ড ডিপেন্ডেন্সি কিছু একটা ছিল, হ্যাঁ অফ সাম স্টেশন বা 2 স্টেশন অফ ইন্ডিয়া। হেডিং লিখে দিচ্ছিস, কোয়েশ্চেন পেপারে যেরকম থাকবে সেই অনুযায়ী লিখছিস, ঠিক আছে? কর, না করলে হবে না। নেক্সট পরটা কি আছে, ক্লাইমোগ্রাফ আর হাইথারগ্রাফ, এই দুটো তো ক্লাইমেটিক ওয়াটার বাজেট বলছি, হাইথারগ্রাফ আর ক্লাইমোগ্রাফ তো পড়েছিস, এই দুটো করে দেখা। হ্যাঁ ম্যাম করেছি, ওই কোশ্চেন পেপারটা থেকেই করেছি, একটা ক্লাইনোগ্রাফ আর হাইথারগ্রাফ। এইগুলো কি বলা দরকার আছে, হাইথারগ্রাফ আর ক্লাইমোগ্রাফ? না না বলতে হবে না, ওটা ক্লাইমেটিক ওয়াটার বাজেটটা একটু বলি। ক্লাইমেটিক ওয়াটার বাজেটের ক্ষেত্রে এখানে একটু ডেটাটা একটু এক্সপ্লেন করছি, এই ডেটা দিয়ে প্র্যাকটিস করে দেখাবি। Climatic water budget কি? A climatic water budget is a tool that help understand and quantify the interaction of water. সবই এগ্রিকালচারের সাথে রিলেটেড, মানে কোন একটা জায়গায় বৃষ্টিপাতের উপর নির্ভর করছে, বৃষ্টিপাতের যে থেকে যে জলটা পাওয়া যাচ্ছে তার উপর নির্ভর করছে কতটা সেখানকার এগ্রিকালচারের উপর সেটা কাজে লাগবে, বা কতটা হচ্ছে কি সেখানে জলের ডেফিসিট আছে, কতটা সেই জলটা বৃষ্টির জলটা কতটা কাজে লাগানো হচ্ছে, সয়েলের মধ্যে কতটা ময়েশ্চার আছে, কতটা তাহলে ইরিগেশন দিতে হবে, টোটালটাই। A climatic water budget is a tool that help understand and quantify the interaction of water within a specific region or area, considering factors like precipitation, evaporation, and soil moisture. It essentially describes the balance of water movement and storage within a system. তাহলে মাটির মধ্যে জলের স্টোরেজ কতটা আছে, জলের মুভমেন্টটা কতটা হচ্ছে,
সেটা এই একটা টুলের মাধ্যমে, যেটা হচ্ছে ক্লাইমেটিক ওয়াটার বাজেট, তার মাধ্যমে দেখানো হচ্ছে। আলটিমেটলি সেটা কিসের কাজে লাগছে? মাটিতে যতটা জল থাকবে ততটা কিন্তু এগ্রিকালচারে সেটা কাজে লাগবে। যদি জল না থাকে তাহলে কিন্তু ইরিগেশনের ব্যবস্থা করতে হবে। যদি অতিরিক্ত জল থাকে তাহলে সেটা কিন্তু রান অফ হিসাবে পেরিয়ে যাবে। এক্ষেত্রে কতগুলো কম্পোনেন্ট আমাদের কাজে লাগছে, সেটা হচ্ছে কি প্রেসিপিটেশন, ইভাপোট্রান্সপিরেশন, রান অফ, সয়েল ময়েশ্চার, চেঞ্জ ইন স্টোরেজ। এই শব্দগুলো আমাদের এটার সঙ্গে লাগবে। কারণ দেখ, তোদের পরীক্ষার সময় দিয়ে দেবে প্রেসিপিটেশন আর পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন, এই দুটো দিয়ে দেবে। প্রেসিপিটেশনের ডেটা দিয়ে দেবে আর পিইটিটা দিয়ে দেবে, পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন। যদি ফিল্ড ক্যাপাসিটি দেয়, মাটির ধারণ ক্ষমতা, ধর একটা বোতলে কতটা জল ধরবে, সেটা হচ্ছে মানে ওই মাটিতে কতটা জল ধারণ ক্ষমতা আছে, এটা হচ্ছে কি এইটা যদি দিয়ে দেয়। এবং যদি বার করতে বলে যে এই যে এইগুলো যদি বলে বার করতে, যে সয়েল ময়েশ্চার ডেফিসিট, সয়েল ময়েশ্চার অ্যাডিশন, হ্যাঁ, সয়েল ময়েশ্চার ইউটিলাইজেশন, যদি এইগুলোর মধ্যে শব্দগুলো জেনে রাখ, যদি এইগুলোর মধ্যে কোনো একটা দেয় বা সবকটাই দেয়, তার সাথে হচ্ছে সয়েল ফিল্ড ক্যাপাসিটি দিয়ে দেয়, তাহলে সব কাজটাই করতে হবে। কি কাজ করতে হবে? তোর এখান থেকে তিনটে ডেটা পাবি, প্রেসিপিটেশন পাচ্ছিস আর পিইটিটা পাচ্ছিস, আর এইটিটা বার করে প্লট করতে হবে। এইটি বার করে প্লট করতে হবে। এখানে পি আর পিইটি দিয়ে দেবে। যদি বলে জেরিক পিরিয়ড আর সারপ্লাস পিরিয়ড, যদি বলে জেরিক পিরিয়ড আর সারপ্লাস পিরিয়ড, তাহলে শুধু পি আর পিইটি প্লট করছিস, যেটা একদম প্রথমে বলা হয়েছিল, জাস্ট দুটো কার্ভ করে দিচ্ছিস। এই যে এখানে যে কাজটা করা আছে, এই যে শুধুমাত্র পি আর পিইটিটা করে দিচ্ছিস, আর কিছু করতে হবে না। এবার দুটো যেখানে কোয়েনসাইড করছে সেটা জেরিক পিরিয়ড আর সারপ্লাস পিরিয়ড হিসেবে তোরা জানিস। এই মাঝখানেটা হচ্ছে সারপ্লাস পিরিয়ড, এখান থেকে কোয়েনসাইডিং পয়েন্ট থেকে লাইন টানবি লম্বা করে, ভার্টিক্যালি লাইন টানবি, এটা হচ্ছে পিইটির কার্ভ, এটা হচ্ছে পি এর কার্ভ। যেখানটাতে পিইটির থেকে পি বেশি সেটা হচ্ছে অতিরিক্ত জল আছে বর্ষাকালে, যেটা আমাদের এখানে হয়, এটা হচ্ছে মৌসুমী জলবায়ুর একটা জায়গা। তাহলে কতটা হচ্ছে জেরিক পিরিয়ড আর কতটা সারপ্লাস পিরিয়ড পাবো হচ্ছে দুটো কার্ভ যেখানে কোইনসাইড করছে সেখান থেকে ভার্টিক্যাল লাইন টানবো, টেনে যেখানে পিইটির থেকে পি বেশি সেইটুকু জায়গা হচ্ছে বা সেই কটা মাস হচ্ছে আমার সারপ্লাস পিরিয়ড বা ওয়েট পিরিয়ড। আর যেখানে পিইটি পি এর থেকে বেশি, মানে যেখানে ইভাপোরেশন বেশি জলের বৃষ্টিপাতের থেকে, সেই কটা মাস হচ্ছে কি আমার জেরিক পিরিয়ড, শুকনো অবস্থা। কোয়েশ্চেনটা ভালো করে পড়বি, কি চাওয়া হয়েছে সেই অনুযায়ী কিন্তু তোকে কাজ করতে হবে। ঠিক আছে? কি বললাম? জেরিক সারপ্লাস পিরিয়ড, পি আর পিইটি দিয়ে দিল, জেরিক সারপ্লাস পিরিয়ড বার করতে বললো, তাহলে শুধু পি আর পিইটি প্লট করছিস। কিন্তু তোকে যদি বলে যে সয়েল ময়েশ্চার ডেফিসিট, সয়েল ময়েশ্চার অ্যাডিশন, সয়েল ময়েশ্চার ইউটিলাইজেশন, তার সাথে ফিল্ড ক্যাপাসিটি দিয়ে দিল, পি আর পিইটি দিয়ে দিল, তাহলে সব কটা বার করতে হবে। কি বার করবি? সয়েল ময়েশ্চার, ল্যাক অফ সয়েল ময়েশ্চার, স্টোরেজ, স্টোরেজ চেঞ্জ, তারপরে এইটি বার করবি। এইটি মানে হচ্ছে কি অ্যাকচুয়াল ইভাপোট্রান্সপিরেশন। এইগুলো বার করতে হবে, তবে কিন্তু পুরো কাজটা করা যাবে। ঠিক আছে? ল্যাক অফ সারপ্লাস ময়েশ্চার কি করব? পি মাইনাস পিইটি, এখানে কত আছে? 15, জানুয়ারি মাসে 15, পি হচ্ছে 15 আছে, পিইটি মানে হচ্ছে কি 64, পি মাইনাস পিইটি না, পিইটি মাইনাস পি হবে, পিইটি মাইনাস পি, সরি ভুল বলছি, পি মাইনাস পিইটি হবে। হ্যাঁ, প্রেসিপিটেশন মাইনাস পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন, 15 মাইনাস 64, 15 মাইনাস 64 করলে কত হচ্ছে? যেহেতু 64-র আগে মাইনাস আছে তাই
মাইনাস ভ্যালুটাই, মাইনাস সিম্বলটাই আগে বসছে। এবার মাইনাস করলে কত হচ্ছে 49। শুনে নে, এটা কিন্তু করবি, দরকার হলে এটা স্ক্রিনশট তুলে নে, এই ডেটা দিয়ে কাজ করবি যেটা ফাইনাল শিটে আছে, হ্যাঁ, কিন্তু বুঝে কাজ করবি। পি মাইনাস পিটি ফর্মুলা লিখে নে, ফর্মুলা লিখে নে। ল্যাক অফ সারপ্লাস ময়েশ্চার হচ্ছে কি পি মাইনাস পিটি, পি এর ভ্যালু মাইনাস পিটি এর ভ্যালু, এরকম করে সব কটা বার করেছে। অ্যানুয়ালটা করে দিবি, মাইনাসটা করে দিচ্ছিস। ফেব্রুয়ারি মাসে হচ্ছে 24 মাইনাস 99 কত বেরিয়েছে মাইনাস 75। 27 মাইনাস 157 করতে 130 বেরিয়েছে। 34 মাইনাস 183 মাইনাস 149। 82 মাইনাস 204 মাইনাস 122। এখানটাতে দেখ আবার পি এর ভ্যালু বাড়ছে, দেখ এটা বর্ষাকাল, জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত কিন্তু প্রেসিপিটেশন বেশি, কার থেকে পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন থেকে, তার থেকে কিন্তু জল বৃষ্টিপাতের পরিমাণ বেশি, তাই এগুলো প্লাসে এসছে, কটা মাস আছে প্লাসে এসছে। হলো, আবার অক্টোবর মাসে বৃষ্টিপাতের পরিমাণটা কমছে, পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন বাড়ছে, আবার মাইনাস ভ্যালু আসছে। এটাও ক্লিয়ার? কে কে আছিস বলতো? কে কে আছিস? আমি আর অনুরাগ আছে এই ব্যাচে। ওই ব্যাচে কেউ নেই? হ্যাঁ, ওই ব্যাচে কেউ নেই? হ্যাঁ ম্যাম আছি। তোরা কি কম শুনছিস নাকি উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছিস না? শুনছি ম্যাম। শুনছিস বলে একটা কথা জিজ্ঞাসা করছিস, সেটা উত্তর দেওয়া যায় না, তাহলে কিরকম শুনছিস? এই জায়গাটা জটিল আছে, না বুঝলে হবে না, তাই বারবার জিজ্ঞাসা করছি। দেখ এখান থেকে এবার ডেটাটা স্টার্ট হচ্ছে। স্টোরেজ মানে জল বৃষ্টি হলে সেটা স্টোরেজ হয় কোথায়? মাটিতেই হবে, মাটির তলায় হবে। মাটি প্রথমে অ্যাবজর্ব করবে, তাই তো? মাটিতে স্টোরেজ হচ্ছে। কোথা থেকে স্টোরেজ হচ্ছে? যেখানটাতে এম বাড়ছে, মানে সারপ্লাস ময়েশ্চার বাড়ছে। কোথায়? জুন মাসে। কত হয়েছে? 100 হয়েছে। এই 100 গোটাটাই কিন্তু স্টোরেজে চলে যাবে, 100 গোটাটাই স্টোরেজে চলে যাবে। যখন ধর গরমকালে টোটাল মাটিটা শুকনো আছে, প্রথম যখন বৃষ্টি হচ্ছে সব জলটাই কিন্তু মাটিটা অ্যাবজর্ব করবে। কতটা পর্যন্ত অ্যাবজর্ব করবে? 150 মিলিমিটার পর্যন্ত। এটা কিন্তু চেঞ্জ ভ্যালু দিতে পারে, অন্য ভ্যালু দিতে পারে, তাহলে এটাকে আমরা কনসিডার করব। স্টোরেজে তাহলে 100 চলে গেল। পরে কত আছে? ময়েশ্চার, সয়েল সারপ্লাস ময়েশ্চার কত আছে? 208 আছে। কিন্তু এখানটাতে আমার মাটির যে ধারণ ক্ষমতা 150 মিলিমিটার, তাহলে 150 মিলিমিটারই আমরা লিখবো। এখানে 100 লিখেছি বটে, যেটা বৃষ্টি হয়েছে 100, এটা স্টোরেজ হয়েছে। তাহলে অতিরিক্ত কত স্টোরেজ হলো তারপরে পরের মাসে? 50। তাহলে 150 এটা ফুলফিল হয়ে গেল। কত বৃষ্টি হয়েছে? 200। কত হচ্ছে সারপ্লাস? অতিরিক্ত হয়েছে 208 মিলিমিটার, তার থেকে 150 মিলিমিটার এখানে স্টোরেজ হচ্ছে। অতিরিক্ত কত থাকছে? 58, তাই তো? 58টা আমার রান অফ হিসেবে বেরিয়ে যাচ্ছে। 58টা এখানে লেখা দরকার নেই, ওটা বোঝার জন্য বলছি। 58 মিলিমিটার রান অফ হিসেবে বেরিয়ে যাচ্ছে। পরের মাসে আবার বৃষ্টি হয়েছে, আবার হচ্ছে অতিরিক্ত জল পাওয়া গেছে। কত? 196 মিলিমিটার। আমার এখানে কত ছিল? 150। তাহলে এখানে 150-এর বেশি হয়েছে, তাই 150ই রয়ে গেছে, মানে যে জল পুরোটাই বেরিয়ে গেছে, পুরোটাই রান অফ হয়ে বেরিয়ে গেল, কারণ আমার তো স্টোরেজ ফুল। তারপরে আবার এখানে যদি ঘাটতি হতো তাহলে কিন্তু এখান থেকে সেটা ম্যানেজ হতো, কিন্তু এখানে 150 আছে। ধর 1 বোতল জল তোর কাছে আছে, তার মধ্যে আবার জল ঢালা হলো, কি সেটা কি মানে বোতলটা ভর্তি হবে? হবে না তো। বোতলটা তো ভর্তি আছে, তুই যদি না খাস তাহলে তো বোতল ফাঁকা হয়নি, তা তুই যতই জল ঢাল না কেন বোতলের মধ্যে আর জল ভরবে না। এবার তার মধ্যে কতটা পর্যন্ত সেটাতে যাবে? এই পরের মাস পর্যন্ত, অগাস্ট পর্যন্ত। হ্যাঁ, অগাস্ট পর্যন্ত 196, অগাস্ট না সেপ্টেম্বর পর্যন্ত 196 মিলিমিটার
সারপ্লাস মানে ময়েশ্চার সারপ্লাস হয়েছে, তোর এখানে 150 MB কিন্তু ফুলফিল আছে, এখান থেকে খরচা হচ্ছে না। পরের মাসে যা, পরের মাসে কিন্তু 150ই থাকছে, অতিরিক্ত এটা অতিরিক্ত, মানে প্লাস যতক্ষণ থাকবে সেটা কিন্তু অতিরিক্ত। হ্যাঁ, 111। কিন্তু অক্টোবর মাসে দেখ -12 এসছে, -12, মানে তুই একটু জল খেয়েছিস, সেটা কোথা থেকে খরচা হবে, যেটা স্টোরেজ ছিল সেখান থেকে খরচা হবে। তাই এই যে 150 মাইনাস, এটার ফর্মুলা হচ্ছে কারেন্ট মাইনাস প্রিভিয়াস। হ্যাঁ, এই যে কারেন্ট মাইনাস, আচ্ছা 150 থেকে 12 মাইনাস করবি, কারেন্ট মাইনাস প্রিভিয়াস ওটা পরে। 150 থেকে যখনই মাইনাস আসবে তখন কিন্তু স্টোরেজ থেকে খরচা হলো, ঠিক আছে? 150 থেকে 12 মাইনাস করলে কত হচ্ছে? 138। এবার স্টোরেজ আসে 138, আবার খরচা হচ্ছে, আবার মাইনাস ভ্যালু আছে 58। 138 থেকে 58 মাইনাস করলে হচ্ছে 80 হয়, আবার মাইনাসে ভ্যালু আছে কত? 60। 80 থেকে 60 মাইনাস করলে হচ্ছে কি 20 হচ্ছে। হ্যাঁ, এখন স্টোরেজ আছে হচ্ছে 20। ডিসেম্বর মাস চলে এসছে, মাত্র 20 মিলিমিটার স্টোরেজ আছে। জানুয়ারি মাসে আবার চলে যাবে, ব্যাক কর, এখানে কিন্তু -49। তাহলে কি আমার এখানে 20 আছে, তাই তো? তাহলে স্টোরেজ ফাঁকা হয়ে গিয়ে 0 হয়ে গেছে, এই জায়গাটা বুঝলি? হ্যাঁ ম্যাম। তারপরে দেখ পুরোটাই কিন্তু মাইনাসে আছে, তাই প্রত্যেকটাতে কিন্তু 0 0 বসিয়ে যাব। কতটা? মে মাস অবধি, যতটা পর্যন্ত মাইনাস আছে 0 বসিয়ে যাব। এই ক্যালকুলেশনটা বোঝা গেল? আচ্ছা ম্যাম, ওই জুন থেকে কেন স্টোরেজটা ধরা হয়েছে? এইদিকে এগুলো 0ই হচ্ছে কেন? সেটাই তো বললাম, যখন প্রথম বৃষ্টি হচ্ছে তোর কাছে ফাঁকা বোতল আছে, এবার জল দিচ্ছে, পুরো বোতলটাই তো ধর তোর হচ্ছে 5 লিটারের বোতল আছে, তোকে হচ্ছে 2 লিটার জল দিয়েছে, তুই তো পুরোটাই ভরবি। এখানে 100, এই যে 100, এই যে মাইনাস করলি, এখানে তোর তার আগে তো কাজটা তোকে হয়ে গেছে, পি মাইনাস পিইটি করেছিস তো, এইগুলো পি মাইনাস পিইটি তো ব্যাপার ক্যালকুলেশন। এই যে এই লাইনটা কোথা থেকে পেলি? পি মাইনাস পিইটি করেই তো। যতটা মাইনাস হয়েছে এখানে তো স্টোরেজ নেই, যখন থেকে প্লাস হচ্ছে পুরোটাই তো জমবে। যদি ম্যাম 100 থেকে না শুরু হয়ে যদি মানে 150 বেশি হয় তাহলে তো 150 হবে। হ্যাঁ, এখানে ধর 100 না হয়ে ধর 200 হলো, ধর 200, তাহলে আমি এখানে 150 লিখবো, ঠিক আছে? আর যদি ম্যাম, হ্যাঁ ম্যাম, যদি ফিল্ড ক্যাপাসিটি না দেয়া থাকে তাহলে করতে পারবি না তো। হ্যাঁ, ওরকমই একটা কোশ্চেন দেখছিলাম, ওখানে তো ফিল্ড আমি তো বলছি আগে এইরকম আসতো না, প্রথমেই আমি তো স্টার্ট করলাম, তোকে কোয়েশ্চেনটা পরে বুঝতে হবে যে কি চেয়েছে। প্রথমে কিন্তু বলেছি যদি তোর এইগুলো চায়, ময়েশ্চার, সয়েল ময়েশ্চার ডেফিসিট, সয়েল ময়েশ্চার অ্যাডিশন, সয়েল ময়েশ্চার ইউটিলাইজেশন, তার সাথে যদি ফিল্ড ক্যাপাসিটি দেওয়া থাকে তবেই কিন্তু তুই এগুলো করতে পারবি। কিন্তু তোকে যদি শুধু বলে পিইটি, পি আর পিইটি দিয়ে কি বলে ডেফিসিট, জেরিক পিরিয়ড আর সারপ্লাস পিরিয়ড, তাহলে যেরকম ভাবে আগে করেছিস সেরকম ভাবে করবি। যেটা কার্ভটা দেখালাম, পি আর পিইটি প্লট করবি, দুটো কোইনসাইডিং পয়েন্ট দিয়ে ভার্টিক্যাল লাইন টানছিস, যেখানে পি এর থেকে পিইটি বেশি সেটা হচ্ছে জেরিক পিরিয়ড, আর যেখানে হচ্ছে পিইটি থেকে পি বেশি সেটা হচ্ছে সারপ্লাস পিরিয়ড। প্রথমে বললাম না? কোয়েশ্চেনটা ভালো করে দেখবি, পড়বি, বুঝবি, তারপরে কাজ করবি। ফিল্ড ক্যাপাসিটি না থাকলে তো কিছুই হবে না। তুই এটা বার করবি কি করে? এই স্টোরেজ বার করবি কি করে? বোঝা গেল? তোর এখানে যদি 100 না বেরিয়ে যদি হচ্ছে 10 বেরোতো, তাহলে তুই এখানে 10ই লিখতিস, ঠিক আছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। এটা কোথা থেকে আসছে? পি মাইনাস পিটি। 233 থেকে 133 মাইনাস করলে কত হয়? 100। 314 থেকে 106 মাইনাস করলে কত হয়? 208। এগুলো প্লাস,
যতক্ষণ প্লাস থাকবে ততক্ষণ কিন্তু ফিল্ড ক্যাপাসিটির যেটা ভ্যালু সেটাই বসে যাবে। যখন আবার ঘাটতি দেখা দেবে, অ্যাকচুয়ালি এইটা প্লাস, এইটা 150 প্লাস মাইনাস 12, প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে, তাই 138 হচ্ছে। বোঝা গেল? এখানটায় ঘুরে ফিরে কোথায় আসছে? 20 মাত্র স্টোরেজ আছে। জানুয়ারি মাসে -49, তাহলে 20 মাত্র ছিল, 20 তো খরচা হয়েই গেল, পকেট ফাঁকা, ময়েশ্চার আর কিচ্ছু নেই, তাই 0। কত দূর পর্যন্ত 0 যাবে? যতক্ষণ পর্যন্ত না প্লাসে হচ্ছে, তাই মে মাস পর্যন্ত 0। বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। এবার স্টোরেজ চেঞ্জ। স্টোরেজ চেঞ্জ কিভাবে হবে? কারেন্ট মাইনাস প্রিভিয়াস। এখান থেকেই ধর, যেখান থেকে প্লাস হয়েছে সেখান থেকেই ধর, কারেন্ট মাইনাস প্রিভিয়াস, 100 মাইনাস 0 কত হচ্ছে? 100। জুন মাস থেকে শুরু কর, যেখান থেকে প্লাস হয়েছে, হ্যাঁ, 100 মাইনাস 0 কত হচ্ছে? 100। পরের ক্লাব বা কারেন্ট কোনটা? জুলাই মাস, 150 মাইনাস 150, দেখ এরো এরো করে টানা আছে। অগাস্ট 150 মাইনাস 150, 0। সেপ্টেম্বর 150 মাইনাস 150, 0। 138 মাইনাস 150, মাইনাস 12। 80 মাইনাস 138, এখানে 80টা কি? কারেন্ট। 80 মাইনাস 138, মাইনাস 58। 20 মাইনাস 80, মাইনাস 60। ঠিক আছে? হ্যাঁ ম্যাম। 20 মাইনাস 0 মাইনাস 20, চলে সামনে, 0 মাইনাস 20, মাইনাস 20। 0 মাইনাস 0, 0, 0 মাইনাস 0, 0, 0 মাইনাস 0, 0 হয়ে গেল। তাহলে স্টোরেজ চেঞ্জ এটা, কতটা স্টোরেজ চেঞ্জ হয়েছে। ঠিক আছে? এবার অ্যাকচুয়াল ইভাপোট্রান্সপিরেশন, একটু কি দম নেব মানে তোদের জন্য? না ম্যাম, বুঝতে পেরেছি। 80 ক্ষেত্রে হচ্ছে প্লাসের গুলোর ক্ষেত্রে যেখানে স্টোরেজ চেঞ্জ প্লাস আছে, স্টোরেজ চেঞ্জ নয়, স্টোরেজ যেখানে প্লাস আছে, স্টোরেজ যেগুলোতে প্লাস আছে, স্টোরেজ যেগুলোতে প্লাস আছে মানে জুন থেকে ডিসেম্বর পর্যন্ত, দেখ স্টোরেজ প্লাস আছে তো, স্টোরেজের ভ্যালু আছে, শূন্যর বেশি আছে, শুধু প্লাস নয় শূন্যর বেশি আছে। ভালো করে শোন, যে মাসগুলোতে স্টোরেজ মানে এসটি শূন্যর বেশি আছে সেইগুলোর ক্ষেত্রে 80 পিইটির ভ্যালুটাই বসে যাবে। লিখে রাখ, যে কটা মাসে স্টোরেজ 0-র বেশি আছে সেই কটা মাসে 80 পিইটির ভ্যালুটাই বসবে। বোঝা গেল? হ্যাঁ ম্যাম। স্টোরেজ 0-র বেশি থাকলে পিইটির ভ্যালুটাই হচ্ছে 80 হয়ে যাবে। কিন্তু যে কটা মাসে স্টোরেজ 0, স্টোরেজ চেঞ্জও 0, এটা আবার 0-র থেকেও কম, সেই কটা মাসের ক্ষেত্রে পি মাইনাস স্টোরেজ চেঞ্জ, পি মাইনাস স্টোরেজ চেঞ্জ, যে কটা মাসে স্টোরেজ 0, স্টোরেজ চেঞ্জ হচ্ছে 0 বা তার থেকে কম, সেইগুলোর ক্ষেত্রে অ্যাকচুয়াল ইভাপোট্রান্সপিরেশনের ফর্মুলা হচ্ছে পি মাইনাস স্টোরেজ চেঞ্জ। তাহলে এখানে পি কত? 15, মাইনাস 20 করলে কত হচ্ছে? প্লাস হয়ে যাচ্ছে 35। 24 মাইনাস 0 কত হচ্ছে? 24। 27 মাইনাস 0 কত হচ্ছে? 27। 34 মাইনাস 0 করলে 34। 82 মাইনাস 0 করলে 82। এটা হচ্ছে 80। ঠিক আছে?
হ্যাঁ ম্যাম। এবার এটাকে প্লট করা হয়েছে কি মান্থ ওয়াইজ ভ্যালুগুলোকে প্লট করা হয়েছে আর স্টার্টিং এই মান্থ ধরা হয়েছে 1 সেন্টিমিটার করে গ্যাপ দেওয়া হয়েছে মাথায় 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 ভ্যালুগুলোকে প্লট করা হয়েছে কি প্লট করেছে পি প্লট করেছে এই যে পি সবুজ কালার দিয়ে পি প্লট করেছে না সবুজ নীল কালার দিয়ে পি প্লট করেছে সবুজ কালার দিয়ে এইটি প্লট করেছে ব্ল্যাক কালার দিয়ে হচ্ছে পিইটি প্লট করেছে যে কটা মাসে এইটি এবং পিইটির চেয়ে যে কটা মাসে এইটি এবং পিইটির চেয়ে এখানটা একটু আছে অ্যাকচুয়ালি ওটাকে আমরা বলবো পিইটির চেয়ে যে কটা মাসে পিইটির চেয়ে পি বেশি কি বললাম যে কটা মাসে পিইটির চেয়ে পি বেশি সেই কটা মাস হচ্ছে কি সয়েল ময়েশ্চার অ্যাডিশন হয়েছে মাটিতে সয়েল অতিরিক্ত আছে তার ফলে কি হয়েছে গ্রাউন্ড ওয়াটার হয়েছে সেখান থেকে রান অফও হয়েছে এবং সেটা ইরিগেশনের জন্য রাখা হয়েছে কাল্টিভেশন ক্রপের জন্য ক্রপ কাল্টিভেশনের জন্য রাখা হয়েছে এখানে কি হলো এখানটাতে হচ্ছে সয়েল ময়েশ্চার অ্যাডিশন হয়েছে পুরোটা এখান থেকে অতিরিক্ত জলটা ওই যে ফিল্ড ক্যাপাসিটি 150 ছিল অতিরিক্ত জলটা ফ্লো হয়ে গেছে মানে বয়ে গেছে প্রবাহিত হয়েছে রান অফ হিসাবে গ্রাউন্ড ওয়াটার রিচার্জ হয়েছে এবং তার সাথে হচ্ছে কি অতিরিক্ত জলটাকে কাল্টিভেশনের জন্য রেখে দেওয়া হয়েছে ফিল্ড ক্যাপাসিটিটা এখানে প্লট করে দিয়েছে 150 mm প্লট করে দিয়েছে সেটা হচ্ছে এই হাইটটা কোন কোন মাস এই মের মিডল থেকে অক্টোবরের অলমোস্ট ওই ফার্স্ট উইক পর্যন্ত এই কটা মাস আচ্ছা যে পোরশনটাতে 80 এবং প্রেসিপিটেশনের থেকে অ্যাকচুয়ালি এখানে প্রেসিপিটেশন থেকে 80 কেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে কটা মাসে 80 থেকে 80 তো সবুজ 80 থেকে পিইটি বেশি 80 থেকে পিইটি বেশি সেই কটা মাস হচ্ছে কি সয়েল ময়েশ্চার ডেফিসিট হয়েছে ময়েশ্চারে ঘাটতি দেখা দিয়েছে হলো আর যে মাসগুলোতে পিইটি পি থেকে 80 বেশি এটা হচ্ছে পি নিচেরটা হচ্ছে পি নীল রঙের পি এর থেকে 80 বেশি এখানেও ঠিক তাই এটা হচ্ছে পি পি এর থেকে 80 বেশি সেই কটা মাসে মাটির মধ্যে যেটুকু জল আছে সেটুকু কিন্তু ইউটিলাইজেশন হয়েছে কাজে লেগেছে এগ্রিকালচারের জন্য কাজে লেগেছে আর এই কটা মাস হচ্ছে কি ডেফিসিট হয়েছে ইরিগেশন লেগেছে ঠিক আছে বুঝতে পেরেছিস হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম তাহলে করে ফেলবি ঠিক আছে এই ডেটাটা দিই ম্যাম এই ডেটাটা দিয়ে আর ডেটা নেই আমার কাছে হ্যাঁ করতে পারিস তোদের কাছে যে পি আর পিইটি ডেটা আছে ফিল্ড ক্যাপাসিটি ওখানে ওই ডেটা অনুযায়ী ধরে নিতে হবে একটা 100 বা 150 ধরে নিয়ে করবি করে দেখাবি যেরকম পরীক্ষায় আসছিল সেই অনুযায়ী আমি ফাইনাল শিট করিয়েছিলাম কিংবা হচ্ছে তোদের প্র্যাকটিস করাচ্ছিলাম তারপর দেখলাম যে এই ওয়ার্কশপে এইটা করালো আবার তো সেই জন্যই বাই চান্স যদি দিয়ে দেয় তাই করে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ ম্যাম এই এখানে ক্যালকুলেশনটা একটু জটিল ছিল তবে এইটিটা সেফ মনে রাখবি যেখানটাতে হচ্ছে স্টোরেজ প্লাসে আছে সেইখানটাই হচ্ছে 80 টিইটির ভ্যালুটাই বসিয়ে দিতে হবে আর যেখানটাতে হচ্ছে 0 বা 0 কম আছে সেখানে হচ্ছে কি পি মাইনাস স্টোরেজ চেঞ্জটা করতে হবে করে ভ্যালুটা বসাতে হবে করে নিবি
তোদের আমি ওয়েদার ম্যাপটা বলে দিয়েছি, তোদের হচ্ছে বাকিটা বলতে হবে, তাই তো? তোদের আমি পুরো ক্লাইমেটোলজিটা কভার করলাম, করে দেখাবি। আর ক্লাইমোগ্রাফের ক্ষেত্রে আফটার টেলর যেটা, সেই ক্ষেত্রে কিন্তু ডিগ্রি অফ আনকমফোর্টেবিলিটিটা দেখাতেই হবে, নাহলে হবে না। আর ওই 4টে সূচক লিখতে হবে, কিন, র, মুগি আর হচ্ছে স্কর্চিং। আর এটার ক্ষেত্রে হাইথারগ্রাফের ক্ষেত্রে হচ্ছে কি ওই কোনটা হচ্ছে হট, ওয়েট, ওইগুলো লিখতে হবে, ঠিক আছে? আলটিমেটলি কেন করা হয়, কোন ধরনের ক্লাইমেটিক রিজিয়নের মধ্যে জায়গাটা পড়ছে সেটা আইডেন্টিফাই করার জন্য হাইথারগ্রাফ আর ক্লাইমোগ্রাফ করা হয়। রেনফল, ডিসপারশন আর ক্লাইমেটিক ওয়াটার বাজেট কেন করা হয়, এগ্রিকালচারের জন্য ইরিগেশন লাগবে কি লাগবে না, কতটা ডিপেন্ডেন্সি আছে সেটা বার করার জন্য এই দুটো কাজ করা হয়। ক্লাইমেটিক ইনস্ট্রুমেন্ট গুলো কেন ব্যবহার করা হয়, কোন একটা জায়গার টেম্পারেচার, রিলেটিভ হিউমিডিটি এবং এয়ার প্রেসার বার করার জন্য। এয়ার প্রেসার কেন বার করা হচ্ছে, সেটা কোন ঋতু সেটা বোঝা যায়, বাতাসের চাপ কতটা আছে, কিরকম কন্ডিশন। রেন গজ কেন ব্যবহার করা হয়, বৃষ্টিপাতের পরিমাণ মেজার করার জন্য ঘন্টায়, প্রত্যেক ঘন্টায়। আর ওয়েদার ম্যাপ কেন করা হয়, কি ধরনের ক্লাইমেট ওয়েদার চলছে আর আগামী দিনে ফোরকাস্ট করার জন্য, বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি নেই সেটা করার জন্য এটা করা হয়ে থাকে। 3 ধরনের সিজন হয় ক্লাইমেটোলজি অনুযায়ী আর কি, মনসুন, প্রি মনসুন, পোস্ট মনসুন। আর সেটাকে যদি আরো ভাঙা হয় তাহলে হচ্ছে কি মনসুন, মনসুনের আসার সময়, আর রিটিট অফ মনসুন। সেই অনুযায়ী 4টে ঋতু, একটা হচ্ছে কি প্রি মনসুন বা সামার, মনসুন, পোস্ট মনসুন, আর আরেকটা হচ্ছে কি উইন্টার। এই 4টে প্রমিনেন্ট, ঠিক আছে? তাহলে কাজটা করে দেখাবি। আরেকদিন হচ্ছে কি সোশ্যালটা আরেকটা দিনে করাবো। তবে সোশ্যালের অনেকটাই তোদের পুরোটাই করানো হয়ে গেছে, তোরা কিন্তু সোশ্যালটা প্র্যাকটিস করে আমাকে দেখাবি, যেখানটায় প্রবলেম হচ্ছে সেখানটাই বলবো। 7:30 থেকে 10টা বাজে 2.5 ঘন্টা কভার হয়ে গেছে। এখানে পুরো কাজগুলোই করানো হয়ে গেছে, কোয়েশ্চেনিয়ার বলে দিয়েছিলাম, সে অনুযায়ী করবি, করে দেখাবি। বাকি কাজগুলো কিন্তু সহজই আছে, করে দেখাবি। যেখানটায় প্রবলেম আছে সেখানটাই আমি বলবো। আর যদি সম্ভব হয় আর ওই তোদের 2.5 ঘন্টা কভার করা সম্ভব হয়, সবসময় তো আমার সময় হবে না, জেনে বলছি করে দেখা বা প্র্যাকটিস কর, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, আমি তাহলে বেরিয়ে যাচ্ছি। আর সুরজিৎ, তোদের তাহলে আমি পরে বলে দেবো, আর সম্ভব হচ্ছে না। ওদের বলে দিয়েছি ক্লাসে, তোদের আর বলা হলো না।